লাইক আমি যদি 4 GB কালি লিনাক্সের জন্য রাখি, প্যারটের জন্য 4 GB রাখি মেমোরি, উইন্ডোজের জন্য 6 GB রাখি, তাহলে 6 4 10 13 হলো। তারপরে আমার 3-4 GB মতো আছে হোস্ট। তো এত কম রাখা যাবে না, আমি একটু কমায় বাড়ায় নিব, যে 2 GB 3 GB 3 GB এভাবে করে 10-এর মধ্যে রাখলাম, আর বাকিটা আমার হোস্ট মেশিন। তাহলে আমি প্যারালালি কাজ করতে পারি। আমার হোস্টেরও যদি কোনো কিছু টার্মিনাল খুলতে হয়, কাজ করতে হয়, বেসিক্যালি তোমাকে তোমার রিসোর্সগুলোকে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে করতে হয়। তো তোমাদের ক্ষেত্রে যদি সেটা যদি 4 GB র্যাম থাকে, আর ধরো তোমার সিপিইউ ধরো হচ্ছে গিয়ে 2 কোর বা 3 কোরের সিপিইউ থাকে, 3 কোর ধরো, 3 কোর বা 4 কোরের সিপিইউ, সো 4 কোরের সিপিইউ। সো তোমাকে এখানে 2 কোর তোমার হোস্টের জন্য রাখতে হবে, তাহলে ভালো পারফরমেন্স। আর বাকি 1-2 কোর তুমি কালি আর প্যারটের জন্য রাখলাম। আর উইন্ডোজ তো তোমার হোস্ট মেশিন, তো ওইটার জন্য তোমার 2 কোর রাখতে হবে। আর 4 GBর মধ্যে তুমি ভাগ করে নিবা 1 GB করে একটা। একটু স্লো পারফরমেন্স পাবে, বাট তারপরেও করতে পারবে। একসাথে তিনোটাই অন করে রাখতে পারবে না। তুমি ধরো যে জিনিসটা করতে হবে, উইন্ডোজ আর কালি এভাবে করেই বেশিরভাগ সময় কাজ করতে হবে। প্যারটটা যদি যখন ইউজ করবে তখন কালিটাকে বন্ধ করে নেবে। তো এভাবে করে একটু অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। হ্যাঁ, তো ইটস অল অ্যাবাউট প্ল্যানিং ইউর রিসোর্সেস, হাউ ইউ ওয়ান্ট টু divide your resources among the virtual machines. এটা ইম্পর্টেন্ট। না হলে দেখবা যে অনেক ক্ষেত্রেই পারফরমেন্স ইস্যু, যে তুমি এমনভাবে তুমি হোস্ট মেশিনগুলো গেস্ট মেশিনগুলোকে রিসোর্স দিয়ে বসে আছো, তোমার হোস্ট মেশিনই চলতেছে না, তখন ওটার ইম্প্যাক্ট করবে গেস্ট অপারেটিং সিস্টেম বা গেস্ট মেশিনগুলোর জন্য। সো এই ক্ষেত্রে তোমাদের ওই কাজটা করতে হবে। সো এই যে টুলগুলো যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু এই কালি, প্যারট, তারপরে উইন্ডোজ এগুলোর মধ্যে নিয়ে কাজ করবো। দ্বিতীয় CLO2টা দেখো, যেটাতে হচ্ছে তোমাদের বলা আছে যে ইন্টিগ্রেট দ্য স্কিল ইন নেটওয়ার্ক সিকিউরিটি টু পারফর্ম অ্যাক্টিভিটিস ইন নেটওয়ার্ক ডিভাইসেস টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডভান্স সাইবার সিকিউরিটি টেকনিক অ্যান্ড ইমপ্লিকেশন ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। সো রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আমাদের যে কাজটা করতে হবে, এথিক্যাল হ্যাকিং এর মধ্যে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমরা কোন ধরনের হ্যাকার হতে চাই। তো হ্যাকারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেটা আমরা আমাদের থিওরিতে পড়বো। তো আমরা যেই পড়াশোনাটা করব, আমাদের অলওয়েজ কাজ হবে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ এথিক্যাল হ্যাকার হবে। সো প্রত্যেক ধরনের হ্যাকারেরই একটা পার্ট পর্যন্ত দেখা যায় কমন, যে ফ্রেমওয়ার্কটা ফলো করা হয় সেখানে তোমার ভালনারেবিলিটি অ্যানালাইসিস পর্যন্ত, যে কোনো সার্ভারের বা কোনো ডিভাইসের বা কোনো এন্টিটি বা ইউজারের আমি তার ভালনারেবিলিটিটা জানি, তার ডিভাইসের ভালনারেবিলিটি জানি, এখন আমি কি করবো? এখন কি ওয়েদার আই এক্সপ্লয়েট ইট? ডেফিনেটলি আই উইল এক্সপ্লয়েট ইট, বাট আই নিড টু টেক পারমিশন ফ্রম হিম। এটা হচ্ছে প্রথম এথিক্যাল কাজ, যে আমি আপনার সার্ভারের ভালনারেবিলিটি অ্যানালাইসিস করার পরে আমি এক্সপ্লয়েটেশন করব। এক্সপ্লয়েটেশন করে আমি আরও কি উইকনেস আছে বা সিস্টেমের লুপ হোলগুলো আছে, সেগুলো আমি আপনাকে রিপোর্ট আকারে জমা দেবো। সো দিস ইজ দ্য এথিক্যাল থিংস টু ডু। সো ভালনারেবিলিটি অ্যানালাইসিস পর্যন্ত সব হ্যাকারই একই কাজই করে, যে ভালনারেবিলিটি যখন বা কোনো একটা সিস্টেমের লুপ হোলটা পেয়ে যায়, সেটা পেয়ে যাওয়ার পরে তার কাছে নেক্সট স্টেপটা থাকে এক্সপ্লয়টেশন। এখন এক্সপ্লয়টেশন করে তার কাছ থেকে যদি কোনো বেনিফিট আমি নিতে চাই, তাকে না জানায় বা তাকে পারমিশন না নিয়ে তার এক্সপ্লয়েট করে আমি তার কিছু ডেটাকে হাতে নিলাম, তাকে র্যানসমওয়্যার অ্যাটাক করে বা তাকে এই যে এটাকে কি বলে, ম্যালওয়্যার ইনফেক্ট করে, ফিশিং লিঙ্কের মাধ্যমে ইনফেক্ট করে তাকে র্যানসমওয়্যারের অ্যাটাকের মাধ্যমে ফেলে আমি তাকে কিছু ফাইন্যান্সিয়াল লস করলাম, বা আমি নিজে ফাইন্যান্সিয়াল গেইন করার চেষ্টা করলাম। দিস আর আনএথিক্যাল থিংস টু ডু। সো এক্সপ্লয়টেশনের পার্ট থেকে উই নিড টু বি ভেরি কেয়ারফুল। ভালনারেবিলিটি পাওয়ার পরে সেটার একটা রিপোর্ট জেনারেট করতে হবে, করে সুন্দর মতো তাকে জানাতে হবে যে ওকে, দিস ইজ দ্য প্রবলেম ইন ইউর সিস্টেম, প্লিজ সলভ ইট। সো তোমরা কিছুদিন আগে হয়তো বা জানো যে আমাদের দেশের বাইরে থেকে একজন হোয়াইট হ্যাট হ্যাকার আমাদের গভর্নমেন্টের একটা ওয়েবসাইটের এপিআই এর একটা প্রবলেম দেখিয়েছিল, যে এপিআই মানে কোনো এনক্রিপশন কোনো কিছু দেওয়া নাই, এপিআই থেকে টান দিলে দেখা যাচ্ছে সবার ন্যাশনাল আইডি,
অনেক পিআই ইনফরমেশন চলে আসতেছে, ডাউনলোড করে ফেলতেছে সবাই। সো ওইটা হচ্ছে কি যে একটা হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ ছিল, যে সে আমাদেরকে গভর্নমেন্টকে ফর্মাল দেয়, সামহাও এটা মিডিয়ার কাছে আসার পর আমরাও জানতে পারি যে এই ঘটনা ঘটছে। সো এটা হচ্ছে কি যে যে মানে পজিটিভ থিং, মানে সোশ্যাল মানে পার্সপেক্টিভে যদি চিন্তা করতে চাই, আমি কাউকে এক্সপ্লয়েট করে তাকে ওইটা নিয়ে অ্যাটলিস্ট মানে ফাইন্যান্সিয়ালি না করে যদি অবজ্ঞা করে মজা করি, সেটাও করা ঠিক হবে না। তাকে হচ্ছে পোলাইটলি তার যে পার্সন ওই সিস্টেমের ইনচার্জে আছে তাকে জানানো যে ওকে ইউর সিস্টেম হ্যাজ দিস কাইন্ড অফ ফল্ট, তারপর ঠিক করা না ঠিক করা তার ব্যাপার। এমন এটার পরে যদি ওইটা অন্য কেউ এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, সো সেটা হবে তাদের প্রবলেম। বাট অ্যাজ অ্যান এথিক্যাল পার্সন আমাদের কাজ হবে অলওয়েজ এথিক্যাল থিং টু ডু। সো এই রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আমরা যেটা করবো যে অ্যাপ্লাই করে দেখবো যে এক্সপ্লয়টেশনটা প্রপারলি কিভাবে করা যায়। তো এখানে এই যে দেখো বিভিন্ন ব্লুমস ট্যাক্সোনমির পার্ট আছে, যেমন C3 আমরা জানি যে সবাই, যে এটা হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাই, C4 হচ্ছে অ্যানালাইজ। তো তোমাদের যখন আমরা থিওরি পড়াবো, থিওরি পড়ানোর সময় কোশ্চেনের মধ্যে C3 C4 লেভেলের কোশ্চেন বেশি আসবে মিড টার্মের মধ্যে, আর ফাইনালে হচ্ছে গিয়ে C3 C4। সো এগুলোর সাথে ল্যাবও রিলেটেড, আমি এই জন্য ল্যাবেরটাও একসাথে কাভার করে দিচ্ছি। আমাদের মেইন যে কোর্সের আউটকাম সেটা তো ল্যাব এবং থিওরি মিলানোতে, সো ল্যাবের পার্টটাও এখানে ইন্টিগ্রেটেড, এবং এর সাথে আমাদের যে আছে এগুলা, সো ব্লুমস ট্যাক্সোনমিগুলো আমরা এখানে দেখবো। তো আরেকটা দেখো যে সিমুলেট দ্য CLO3 তে দেওয়া আছে, সিমুলেট দ্য ইন্টিগ্রেটেড অ্যাবিলিটি টু এক্সিকিউট অ্যান্ড অ্যানালাইজ হ্যাকিং অফ ওয়েব সার্ভার্স। সো এখানে দেখো 4 এর মধ্যে আবার আইওটি মোবাইল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, বাট আমরা এখানে আইওটির পার্টটা আমরা অতটা ফোকাস করতেছি না। আমরা মেনলি ফোকাস করব হচ্ছে গিয়ে যে ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েব সার্ভার অ্যাটাক। সো CLO3 এবং CLO4 দুইটাতেই আমাদের অ্যাপ্লাই, এবং 5-এ হচ্ছে কি ইভ্যালুয়েট টাইপের কোশ্চেন যেগুলো, সেগুলোতে হচ্ছে কি তোমাকে একটা ডিসিশন মেক করতে হয়। সো কোনো একটা ফ্রেমওয়ার্ক ফলো করে তুমি যদি কোনো একটা অ্যাটাক করো, সেক্ষেত্রে দেখা যায় যে সেটার জাস্টিফিকেশনটা কি, কেন তুমি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করবা। তো এরকম ডিসিশন মেকিং এর কোশ্চেন তো তোমরা তোমাদের থিওরিতে অনেক সময় পেয়েছো। সো এখানেও যেটা হচ্ছে ফাইনালে কোশ্চেনের মধ্যে এরকম C5 থিওরি কোশ্চেনের মধ্যে এরকম C5 C3 লেভেলের কোশ্চেন আসবে। C3 হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাপ্লাই, যে আমাদের নলেজ অ্যাপ্লাই করা। সো ধরো ওই যে ফ্রেমওয়ার্কটা তুমি অ্যাপ্লাই করতেছো, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, সো সেটা ডায়াগ্রাম আঁকতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস আঁকতে হবে, সো এরকম ব্যাপারগুলো। আর C5 হচ্ছে ইভ্যালুয়েট, যেটার মধ্যে হচ্ছে তুমি কেন জাস্টিফাই করতে পারো যে তোমার এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে তোমার হ্যাকিংটা সাকসেসফুল হবে। সো এটা জাস্টিফাই করতে পারো, বা একটা ডিসিশন মেকিং, যে তুমি 2-3টা অপশন আছে, তুমি কোন অপশনটাকে চুজ করো। সো ওই ক্ষেত্রে আর কি ওরকম। তো দুই ক্ষেত্রে আমরা ওই যে ওয়েবসাইট হ্যাকিং এবং ওয়েবসাইট অ্যাটাক, এই দুইটাকেই ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, এই দুইটাকেই টার্গেট করবো। এখানে যদিও আইওটি বলা হয়েছে, বাট আইওটি এবং আদার থিংস হচ্ছে কি আমাদের এই কোর্সের স্কোপের বাইরে। টকিং অ্যাবাউট দ্য স্কোপ, আসো 9 বাইরে দাঁড়ানো আছে। ওকে, আমি যে জিনিসটা একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটার জন্য ইরেজ করতে হবে। আচ্ছা, সো এইটা আমাদের ওবির আউটকামগুলো আমি বললাম, কোর্স আউটকামগুলা। এখন হচ্ছে গিয়ে যে আমাদের আসলে কতগুলা টপিক আমরা কভার করব। আমরা যেই কোর্সের ম্যাটেরিয়ালগুলো ফলো করি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি CEH কে ফলো করে, ইসি কাউন্সিল। তোমরা কি এটার নাম জানো?
এটা কি জিনিস? জি স্যার, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং। সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং কে বললে জানো? স্যার আমি বলেছি। হাসিবুর গুড আনসার। এথিক্যাল হ্যাকিং ইসি কাউন্সিলের নাম শুনেছো নাকি? জি স্যার। আচ্ছা, সো ইসি কাউন্সিল হচ্ছে গিয়ে গ্লোবাল একটা অর্গানাইজেশন যারা হচ্ছে গিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন প্রোভাইড করে। তোমরা জেনে খুশি হবো যে এই ইসি কাউন্সিলের সাথে আমাদের সাইবার সিকিউরিটি সেন্টারের একাডেমিক পার্টনারশিপ আছে। তো সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং এটা হচ্ছে গিয়ে একটা সাইবার সিকিউরিটির জন্য একটা ফাউন্ডেশন কোর্স বলতে পারি, যেটার মাধ্যমে তুমি ধরো যে কোনো জায়গায় সাইবার সিকিউরিটি জবের জন্য এটাকে একটা বেসলাইন কোর্স হিসেবে ধরা হয়। এবং ইসি কাউন্সিলের ভেন্ডর সার্টিফিকেশনটা গ্লোবালি অ্যাকনলেজ। দ্যাট মিনস ইফ ইউ অ্যাট এনি স্টেজ, মানে সেটা ধরো ব্যাচেলার টারশিয়ারি এডুকেশনের আগেও যারা এসএসসি এইচএসসি করে তারাও যদি ওই যে ফাইবার টাইপের অনেকগুলোতে যেগুলা তোমার আউটসোর্সিং এর প্ল্যাটফর্ম, সেখানে হচ্ছে কি দেখা যায় যে এই সার্টিফিকেশনটা যদি দেখায় ইট ইজ অ্যাক্রিডিটেড অ্যাজ আ ডিপ্লোমা কোর্সের মতো। সো তারা যদিও এ লেভেল ও লেভেল পড়ছে, এথিক্যাল হ্যাকিং কোর্সটা করলে তো ওই জায়গায় দেখা যায় যে সে তার স্কিলটাকে মানে ডেমনস্ট্রেট করতে পারে যে তার একটা সার্টিফিকেশন, ভেন্ডর সার্টিফিকেশন আছে। তো আমরা এই সিএইচ এখন ভার্সন 13 চলতেছে, সো এইটাকে আমরা ফলো করার চেষ্টা করি, আমাদের ওবি কারিকুলামের মধ্যেও এটাকে ফলো করার চেষ্টা করি। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে আমাদের ফুড প্রিন্টিং, ফুড প্রিন্টিং এর আরেকটার নাম রিকনেসেন্স। হ্যাঁ, ওটা খুব কঠিন বানান, আমার এই ডিজিটাল ইয়ে দিয়ে লিখতে গেলে ওইটা অনেক জায়গায় ধাক্কা ধুক্কা খেতে হবে। সো আমি এটা এখন মুখেই বলতেছি, রিকনেসেন্স। সো ফুড প্রিন্টিং এর পরে হচ্ছে গিয়ে তোমার পরে হচ্ছে ইনুমেরেশন, তারপরে হচ্ছে গিয়ে স্ক্যানিং এন্ড ইনুমেরেশন একসাথেও বলা হয়, ইনুমেরেশন এন্ড স্ক্যানিং, আই দেওয়াটা সবচেয়ে ডিফিকাল্ট। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালাইসিস, ভালনারেবিলিটি, তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন। সো এইটাতে মোটামুটি আমাদের 8 to 9 চ্যাপ্টার্সের মতন হয়ে যায়। এটার সাথে এডিশনালি আমরা যেটা ওয়েব হ্যাকিংটা দেখাই, ওয়েবের যে অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড হচ্ছে ওয়েবের যে সার্ভার অ্যাটাক আছে, এই দুইটাকে আমরা বেসিক্যালি ফোকাস করি। বেসিক্যালি সিএইচ ভার্সন 13টাতে টোটাল 20টা মডিউল থাকে। ফুল 20টা মডিউল আমরা কিন্তু কিছু বলবেন? 20টা মডিউলের মধ্যে আমরা 10 মডিউল আমরা আমাদের ওবি কারিকুলামের মধ্যে কভার করতে পারি। বাকি 10 মডিউল হচ্ছে কি তোমার ওই যে আইওটি হ্যাকিং আছে, ওয়্যারলেস হ্যাকিং আছে, মানে এই ফ্রেমওয়ার্কটাকে ফলো করে দেন ইউ চুজ ডিফারেন্ট প্ল্যাটফর্ম লাইক ক্লাউড সিকিউরিটি আছে, ক্রিপ্টোগ্রাফি আছে। সো ওই জিনিসগুলোকে আমরা এই স্কোপের বাইরে রেখেছি, কারণ পুরা 20 মডিউলটা আমাদের 4 মাসের এই কোর্সের মধ্যে, যেহেতু ওবি আমাদের কুইজ নিতে হয়, আমাদের মিড টার্ম নিতে হয়, আমাদের ফাইনাল নিতে হয় এবং অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন আছে, এতগুলো অ্যাসেসমেন্টের মধ্যে 20 মডিউলটা কভার করা খুবই ডিফিকাল্ট। এটার জন্য আমরা সাইবার সিকিউরিটি সেন্টার থেকে যেটা করি সেটা হচ্ছে আমরা এথিক্যাল হ্যাকিং এর কোর্স আমরা সেপারেটলি, ওটা হচ্ছে কি ভেন্ডর সার্টিফিকেশন কোর্স, ওটা নিয়ে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ভেন্ডর সার্টিফিকেশন কোর্স, সিএইচ কি লিখলাম, সিইএইচ ভার্সন 13। সো এইটাতে আমাদের 20 মডিউলের কোর্স, এটা 4 মান্থের কোর্স আছে। এটা আমরা সবাইকে সাজেস্ট করি ফাইনাল ইয়ারের দিকেই করার জন্য। তাতে যে সুবিধাটা হয় যে তোমার এখান থেকে তুমি মেজর ইন সাইবার সিকিউরিটির একটা ডিগ্রি নিয়ে বেরোচ্ছ,
এর সাথে সাথে তুমি যদি এই ভেন্ডর গ্লোবাল সার্টিফিকেশনটা নিয়ে বের হও, তাহলে তোমার যে কোনো জায়গাতে, এই যে আমাদের 2 দিন আগে তোমাদের সিনিয়র বড় ভাই একজন সাইবার সিকিউরিটি একটা কোম্পানিতে পেন টেস্টার হিসেবে জয়েন করেছে, তার এথিক্যাল হ্যাকিং এর হচ্ছে সাইবার সিকিউরিটির সার্টিফিকেশন নেওয়া ছিল। সো আমাকে আজকে এদের সাথে দেখা হয়েছে, তারা বললো যে ওই ছেলেটা তো বেশ কয়েকটা সার্টিফিকেশন করা। তো সার্টিফিকেশন ইন্ডাস্ট্রি লেভেলে মাস্ট ওটা মানে ইয়ে করবেই, অ্যাকনলেজ করবেই। তো তোমার একটা ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি নিয়ে বেরোচ্ছ, প্লাস হচ্ছে একটা সার্টিফিকেশন যদি থাকে তাহলে ভালো। তো আমরা এটা যেটা হচ্ছে ড্যাফোডিলের সাথে যেহেতু ইসি কাউন্সিলের একটা একাডেমিক পার্টনারশিপ আছে, কাউন্সিল একাডেমিক পার্টনারশিপ আছে। তো ওরা যেটা আমাদের করে, ওদের যেই সিএইচএস সার্টিফিকেশন, এটার প্রাইস বাইরে হচ্ছে গিয়ে প্রায় $700 থেকে $900 মতো। হ্যাঁ, তার মানে চিন্তা করে দেখো, অলমোস্ট 96 থেকে হচ্ছে 108K এর মতো। এটা আমাদেরকে ফুললি ওরা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 50% মতন একটা ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে সিএইচ ভাউচার হচ্ছে 50,000 টাকা, 50K। স্টিল এটা তোমাদের জন্য একটু এক্সপেন্সিভই বটে। এটার মধ্যে আমরা যে জিনিসটা করি, ভাউচারের সাথে সাথে ওরা আরো কিছু ম্যাটেরিয়াল দেয়, যেগুলো ল্যাব ম্যাটেরিয়াল, তারপরে এটা হচ্ছে ইসি কাউন্সিলের স্লাইডস এন্ড এভরিথিং, এগুলো একটু দেয়। তো ওটার মধ্যে তুমি ল্যাব ম্যাটেরিয়ালগুলো না দাও, ল্যাব ম্যাটেরিয়াল তো যেটা হচ্ছে কি যে আমরা তোমাদের ওবিএ পড়ানোর সময় ল্যাব কিভাবে তৈরি করতে হয়, তারপর আমি কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করবো যে ওই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে কাজ করলে তোমার ল্যাবের অতটা হেল্প লাগে না। তো ল্যাব আবার অনেকগুলা ভেন্ডরের এমনিতেই ল্যাব ম্যাটেরিয়াল ইউটিউব চ্যানেল প্রচুর আছে। সো ওটা দিয়ে বাদ দিয়ে তুমি যদি করো এটা উইথাউট ল্যাব, আমরা তোমাদেরকে 32K ভাউচার এবং ল্যাব ছাড়া আর কি 32K-তে দিই। এই যে 50K এবং 32K, এটা হচ্ছে গিয়ে তোমার এই সার্টিফিকেশন তুমি যখন পরীক্ষা দিবে সেই সময় লাগবে। তো আমরা যেটা সাইবার সিকিউরিটি সেন্টার থেকে যেটা করি, এই সার্টিফিকেশন কোর্সটা আমরা আমাদের এখান থেকে করাই, যেটার প্রাইস হচ্ছে 15K। ঠিক আছে, সিইএইচ এটার এখন ব্যাচ 2 চলতেছে। এটা তোমাদের 30 দেখা যাচ্ছে না স্যার, ওটা দেখা যাচ্ছে না। ও স্ক্রিন চলে গেছে, নোটের স্ক্রিনটা কোথায় চলে গেল? হ্যাঁ, স্যার মেবি নেট ইস্যু। স্ক্রিনটা নেট ইস্যু হতে স্যার পারে, কারণ এটা হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, নেট ইস্যু স্যার। ওকে দাঁড়াও। ওকে। আমি ওইখান থেকে তো বের হয়ে গেছি, দাঁড়াও একটু কি করব, আমার মোবাইল কোথায়? এখানে যে অফিসের ইয়েটা আছে সেটাতে সমস্যা হচ্ছে, আমি আমার মোবাইলটাতে জয়েন করি। দেখা যাচ্ছে না? আমি তো শেয়ারে এটা দিলাম, শেয়ার। আচ্ছা,
আমি তো কলে জয়েন করেছি নাকি? কলে তো আমি ইউ আর শেয়ারিং স্ক্রিন উইথ এভরিওয়ান। আচ্ছা আমার বের হয়ে যেত, বের হয়ে গেলাম। এই জয়েন। স্ক্রিন শেয়ার কন্টিনিউ, অ্যালাউ। জি স্যার, এখন এবার মনে হয় দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, রাইট। সো যেটা আমি বলছিলাম যে সিএইচ এর ভাউচার হচ্ছে 50K এর মতো লাগবে, উইথাউট ল্যাব আমাদের 32K। সো এটা হচ্ছে কি আমাদের ভাউচারের খরচ। তো ভাউচারের জন্য এক্সাম যে তোমরা দিবে, ওই এক্সামটা দেওয়ার জন্য তোমাদের একটু প্রিপারেশন বা ই লাগবে, তার আগ পর্যন্ত তো এক্সাম দিতে পারবে না। তো এই জন্য আমরা যেটা করছি, সিএইচ এর আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার থেকে আমরা একটা ট্রেনিং দেই। এটা হচ্ছে গিয়ে যে ফুল 20 মডিউলের জন্যই 4 মান্থের ট্রেনিং, 20 মডিউল। এখানে হচ্ছে গিয়ে তোমাদের পুরোপুরি সার্টিফিকেশন ফোকাস, যে কিভাবে সার্টিফিকেশনটা পাস করতে হবে সেটার জন্য ট্রেনিং। এটা আমাদের সেকেন্ড ব্যাচটা চলতেছে। তোমাদের সম্ভবত, তোমরা তো 40 ব্যাচ, 39-38 ব্যাচের কয়েকজন স্টুডেন্ট এখন সেকেন্ড ব্যাচটা করতেছে। তো তোমরা সামনে আমি বলবো যে নেক্সট 1 ইয়ারের মধ্যে থিসিস কমপ্লিট করার আগে যদি কিছু ফান্ডিং তোমরা ম্যানেজ করতে পারো, এই কোর্সটা করে ফেলবে। প্রথম কথা, আমাদের এই যেই ওবির এথিক্যাল হ্যাকিং এর কোর্সটা চলতেছে, এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, দ্যাটস ফর শিওর। বাট আমি যেটা বলছি যে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে একটু আলাদাভাবে তৈরি করার জন্য ভেন্ডর সার্টিফিকেশনের কোনো অল্টারনেটিভ নেই। সো যে তোমার ডিগ্রি পাচ্ছে, তো ডিগ্রির সাথে ভেন্ডর সার্টিফিকেশনও দেখাচ্ছে, তার চান্স কিন্তু অন্যান্যদের থেকে বেশি হবে সাইবার সিকিউরিটিতে কোনো জায়গায় পেন টেস্টার হিসেবে। তো এখানে সিএইচ এ আমরা কোন কোন জায়গাগুলোতে, সিএইচ তো বেসিক কোর্স, সেখান থেকে কোন কোন জায়গায় যেতে পারে, বেশ কয়েকটা উইং আছে। একটা হচ্ছে পেন টেস্টিং, পেন টেস্টার হিসেবে জয়েন করা যায়। একটা হচ্ছে সক অ্যানালিস্ট, সিকিউরিটি অপারেশন সেন্টার। সো আমরা যত ধরনের মানে ধরো বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আছে, যারা টেলকো হোক বা ইয়ে হোক, ব্যাংক হোক, তো তাদের যেটা হয় যে বিভিন্ন ফায়ারওয়াল, বিভিন্ন সিকিউরিটি ডিভাইস থেকে লগ কালেকশন হয়। এই লগ কালেকশন করে একটা ড্যাশবোর্ডে রাখা হয়, এবং এখানে অ্যালার্টিং এর ব্যাপারটা, যে কোনো একটা সিস্টেমে ইনক্লুড করলো কন্টিনিউয়াস মনিটরিং, প্যাকেট মনিটরিং অ্যান্ড এভরিথিং। সো এটা কাজ হচ্ছে সকের কাজ। তাদের কাজ হচ্ছে বেসিক্যালি ডিফেন্স নিয়ে তারা কাজ করে। আমাদের সাইবার সিকিউরিটির ওয়ারফেয়ার যেটা, সেটা বেসিক্যালি ব্লু টিম অ্যান্ড রেড টিমের মধ্যে হয়। রেড টিম হচ্ছে গিয়ে হ্যাকার, পেনটেস্টার, আর সক হচ্ছে বেসিক্যালি ব্লু টিম। তো ওদের কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডিফেন্স করা অ্যাটাকের এগেনস্টে। তো পেনটেস্টাররা ডিফারেন্ট কাইন্ড অফ সিমুলেটেড এনভায়রনমেন্টে অ্যাটাকগুলো পরিচালনা করে। সো একটা ধরো সফটওয়্যার কোম্পানি আছে, তাদের সফটওয়্যার ডেভেলপাররা একটা সফটওয়্যার বানালো, তো ওই সফটওয়্যারটা কি আদৌ সিকিউরিটি সবগুলা জায়গাগুলোতে টিক দিচ্ছে কিনা, সেটার জন্য করে কি পেনটেস্টাররা ওই সফটওয়্যারে বিভিন্ন ভালনারেবিলিটি অ্যানালাইসিস করে, ভালনারেবিলিটি বের করার চেষ্টা করে, এবং বের করার পরে ওখান দিয়ে অ্যাটাক করার, এক্সপ্লয়েট করার চেষ্টা করে। ওইটাতে সাকসেসফুল হলে ওরা এরপর ডেভেলপারকে বলে যে দেখো তোমার এদিক দিয়ে আমি উইকনেস পাইছি, ওইটা দিয়ে আমি ঢুকে গেছি সিস্টেমের মধ্যে, বা ওইটাতে আমি ডাটাবেসে ঢুকে গেছি, এসকিউএল ইনজেকশন হয়েছে। সো কিছু বলবেন? হ্যাঁ, বলেন, একটু ধরো তো।
হয়তো বা ওখানে অক্সিজেন নিয়ে কাজ করছো, বা এফটিকে ইমেজ, যদি কোনো একটা ল্যাপটপ, পেন ড্রাইভ, কোনো হার্ড ড্রাইভের কোনো কিছু ইমেজ তৈরি করতে এফটিকে ইমেজ দিয়ে করে তারপরে ধরো আমরা অক্সিজেন দিয়ে করতে পারি, অটোপসি ইউজ করতে পারি। সো ওগুলা যেমন এক একটা টুল, তোমার এখানে পেন টেস্টিং এর জন্য বা সকের জন্য যে তোমার ইনফরমেশন কালেকশনের যে ফ্রেমওয়ার্কটা আছে, সেটা পুরোটুকু কিন্তু এই এথিক্যাল হ্যাকিং এর মধ্যে তোমরা শিখবে। হ্যাঁ, সো আমাদের ওবি এর কোর্সের থেকে তোমাদের কিছুটা আইডিয়া হবে, এবং সেখান থেকে তোমরা গোয়িং ফরওয়ার্ড যদি এই সার্টিফিকেশন কোর্সটা করে নাও, তাহলে আমি বলবো যে এটা একদম তোমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্টিসটাকে কমপ্লিশন দেবে, একটা ফুললি কমপ্লিশন দেবে, যে এটা তোমরা এখন ইউ আর গুড টু ডাইভ ইন অ্যাজ আ সক অ্যানালিস্ট অথবা পেন টেস্টার, জুনিয়র পেন টেস্টার, এই টাইপের জবগুলোতে তোমরা ইজিলি ভালোভাবে কম্পিট করতে পারবে। আমি বলতেছি শুধু দেশে না, গ্লোবালি তোমরা কম্পিট করতে পারবে। ইভেন ফাইবার টাইগারেও তোমরা যদি এই জিনিসগুলো দাও, ডেফিনেটলি ওখানে তোমার স্কিলটা একটা ব্যাপার, যে এই যে টুলগুলো আমরা শেখাবো, এটাতে আমি ধরো প্রত্যেকদিন ল্যাবের মধ্যে 3 ঘন্টা সময় পাবো, যেখানে ধরো জিনিসগুলার ইনস্টলেশন দেখানো, তারপরে কিভাবে কাজ করতেছে, কোন জায়গা থেকে তোমরা এই রিপোজিটরি থেকে জিনিসটা ইউজ করবে, এগুলাতেই সময় চলে যায় অনেক। সো বাকিটা প্র্যাকটিস করা এবং ইয়ে করা, তোমার ল্যাব অ্যাসাইনমেন্টে দেওয়ার সাথে সাথে আরও কাজ করা, এগুলো কিন্তু তোমার নিজের উপরে, তুমি এটাতে যত সময় দিবে তো সেটার উপরে তোমাদের কাজ হবে। সো এখানে দেখো যে তোমাদের আমাদের উইক 1 থেকে শুরু করে মোরলেস প্রথম উইকটা আমাদের এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করাতেই যাবে। এরপরের থেকে, এবং প্রথম উইকে আমি একটু রাখতেছি হচ্ছে কি যে তোমাদের লিনাক্সের ব্যাপারে এক্সপার্টিসটা, লিনাক্সের ব্যাপারে কতটুকু এক্সপার্টিস তোমাদের আছে, যারা মেজরের ইয়ে করতেছে তারা লিনাক্স কেমন পারো? স্যার আলহামদুলিল্লাহ লিনাক্সের অনেক কিছুই বুঝি স্যার, তারপরে অনেকেই আছে স্যার মোটামুটি একটু কম বুঝে বেশি বুঝে এরকম আছে স্যার। আচ্ছা, মেইনলি যেটা হচ্ছে কি যে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব আমরা, ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টে বিভিন্ন জিনিস ঘোরাঘুরি করা, তারপরে কিছু কমান্ড দিয়ে এখানে ফাইলগুলোকে নামানো, রিনেম করা, মুভ করা, ডিরেক্টরি চেঞ্জ করা, এইসব বেসিক কিছু লিনাক্সের কমান্ড, 60 বেসিক লিনাক্স কমান্ড আমি তোমাদের শেয়ার করে দিব। এইটার উপরে তোমাদের ছোটোখাটো নেক্সট ক্লাসে একটা পরীক্ষাও হতে পারে, যে আমি কয়েকটা কাজ দিব, সেই কাজগুলো ইয়ে করা, এবং আমি তোমাদের সাথে একটা ম্যাটেরিয়াল শেয়ার করে দেবো, যেখানে হচ্ছে গিয়ে তোমার লিনাক্সের সাইবার সিকিউরিটিতে একটা বই, তো যেখানে হচ্ছে গিয়ে লিনাক্সের কিছু টিউটোরিয়াল তো আছেই, প্লাস হচ্ছে লিনাক্স কিছু অ্যাডভান্স লেভেলে বা মিড রেঞ্জ লেভেলের কিছু সলিউশন তৈরি করা। সো লিনাক্স এবং পাইথন মিলায় এইসব জিনিসগুলা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এগুলো তোমাদের নিজের মতন করে একটু ডেভেলপ করতে হবে। তবে আমাদের কোর্সের কাজের জন্য আমাদের যতটুকু লিনাক্স শুরু মানে জানা দরকার, সেটা আমাদের এই উইকের মধ্যেই এই কালি লিনাক্স ইনস্টলেশনের পর আরো অন্যান্য জিনিস যেগুলো আছে, তো সেগুলোর সাথে করে নিতে হবে। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে এই কোর্সের ব্যাপারে, এথিক্যাল হ্যাকিং কোর্সের ব্যাপারে, প্লাস হচ্ছে কি ভাউচার সার্টিফিকেশনের ব্যাপারে? তো ভাউচারের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, যে তোমাদের এই যে 50K এবং 32K, এটা দেখে একটু ভয় পাওয়ার কিছু নেই। তোমরা প্রথমে এই যে 15K এর কোর্সটা আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার থেকে করে নিতে পারো। তো এটা করলে তুমি একটা সময় ধরো 4 মাস তো সময় লাগবে, এখানে 2-3 মাস সময় তুমি বুঝতে পারবে যে আসলে তুমি কবে এটার জন্য ভেন্ডর সার্টিফিকেশনের এক্সামটা দিতে বসবে। যখনই তুমি ভেন্ডর সার্টিফিকেশনের পেমেন্টটা করবে এবং তোমার নামে ভাউচার ইস্যু হবে, সেই সময় থেকে 1 বছরের মধ্যে তোমাকে পরীক্ষা সেমিস্টারের শেষ মেজাজটা যে কি খারাপ লাগে আরে নে এই আসে না এখনো তোমাদের প্লাস হচ্ছে কি ভেন্ডর সার্টিফিকেশনের জন্য এখন টাকা ম্যানেজ করা যে একটা ব্যাপার, এখানে আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার ড্যাফোডিলের স্টুডেন্টদের জন্য
আর একটু ফ্লেক্সিবল, যে এখানে 32K বা 50K এটা তুমি ইনস্টলমেন্টেও দিতে পারো, ভাগে ভাগে করে দিতে পারো, সেটা সমস্যা নেই। বাট এই যে 15K এর যে কোর্সটা সেটা একবারে দিয়ে, কারণ এটা তো আমি সার্টিফিকেশনের যে কোর্সটা, সেই কোর্সটার জন্য আমি ইন্ডাস্ট্রির লোক নিয়ে আসি আর কি। হ্যাঁ, সো তাদেরকে আমাকে একটা বড় অ্যামাউন্ট রিমিউনারেশন দিতে হয়। তো এখন যারা ব্যাচ 2 এ করাচ্ছে তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সাইবার সিকিউরিটি এক্সপার্টের মাধ্যমে কিন্তু এই কোর্সটা করতেছে, 4 মাসের যে কোর্সটা। সো তাদেরকে খুবই, আমরা যতটুকু করাচ্ছি তার থেকে আর একটু বেশি করে সিকিউরিটি সার্টিফিকেশন ফোকাসড করে আর কি কাজগুলো করানো হচ্ছে, এবং 20 মডিউল পুরোটুকুই এখানে কভার করা হবে সার্টিফিকেশন। সো এটা একটা ভালো মানে পার্সোনাল ডেভেলপমেন্ট জন্য তোমরা চিন্তা করতে পারো, এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। সো এখানে দেখো যে আমি যে বলেছিলাম যে সিএইচ এর কারিকুলামের অনেক কিছু আমরা এখানে ফলো করি। এখানে 10টা মডিউলের মধ্যে এখানে দেখবা যে এই যে গ্যাদার ইনফরমেশন হচ্ছে ফুড প্রিন্টিং এর পার্ট, তারপর হচ্ছে ফুড প্রিন্টিং এর জন্য আরো কিছু টুল আছে যেগুলো ধরো 1-2 সপ্তাহের মতো চলবে। তারপরে হচ্ছে আমাদের এনম্যাপের কাজ, যেটা হচ্ছে আমাদের ইনুমেরেশন এবং স্ক্যানিং এর ক্ষেত্রেও এটা বেশ ভালো কাজ করে। তারপরে হচ্ছে গিয়ে আমরা ভেরিয়াস টাইপের ভালনারেবিলিটির জন্য আমরা ওপেন বাস এবং নেসাস এই দুই ধরনের ভালনারেবিলিটি অ্যানালাইজার ইউজ করবো, এবং এনম্যাপ অনেকটা কাজ করে এই ক্ষেত্রে, নিকটো কাজ করে। সো এইসব টুলগুলো নিয়ে কাজ করব, এবং এক্সপ্লয়টেশনের জন্য মেটাসপ্লয়েটের কিছু জিনিস দেখব। এরপরে হচ্ছে যে ভালনারেবিলিটি রিসার্চ, সো কমন যেই সিডাব্লিউই, তারপরে সিবিডি, কমন উইকনেস এনুমেরেশন, তারপরে কমন ভালনারেবিলিটি ডেটাবেস যেগুলো আছে, সো সেগুলাতে আসলে কি কি ভালনারেবিলিটিগুলা আছে আমরা রেফারেন্স হিসেবে পাই, সেগুলার উপরে কাজ করে কিন্তু রিপোর্ট জেনারেট করতে হয়। রিপোর্ট বলতে গেলে আমাদের ভালনারেবিলিটি অ্যানালাইসিসের রিপোর্ট। সো কোনো জায়গায় ভালনারেবিলিটি পেলে ওটার একটা রিপোর্ট আমরা এখানে ওপেন বাস, তারপরে ওপেন বাস হচ্ছে গিয়ে ফ্রি, নেসাস হচ্ছে গিয়ে একটু তোমার কমিউনিটি এডিশনটা কিছু লিমিটেশন আছে, বাট আমাদের কাজ ওপেন সোর্সের কাজ করা যায়। ফুড প্রিন্টিং ওয়েব সার্ভার, এরপরে শুরু করতেছি আমরা হচ্ছে গিয়ে ওয়েব সার্ভারে অ্যাটাকের উপরে। তো ওই যে যেই আগের আমরা যেই ফ্রেমওয়ার্কের প্রসেসগুলো বললাম, ফুড প্রিন্টিং, ইনুমেরেশন, এই সবগুলো এখন ওয়েব সার্ভারে কিভাবে কাজ করবে সেগুলো আমরা দেখবো আর কি। আর এসকিউএল ইনজেকশন হচ্ছে গিয়ে তোমার ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাটাকের মধ্যে পড়ে, তো এসকিউএল ইনজেকশনটা আমরা বেশ ভালোভাবে দেখব। ক্লাউড কম্পিউটিং, এটা আমরা যদিও যেই সার্ভারগুলো দিয়ে তোমাদেরকে অ্যাটাক করার ব্যবস্থা করবো সেগুলো ক্লাউড কম্পিউটিং ইউজ করি, বাট ওটাকে আসলে বেসিক্যালি অতটা ফোকাস করা হবে না আর কি। ক্লাউডের এগুলো তোমাদের ওই সার্টিফিকেশন কোর্সের মধ্যে পড়ে, ওই মডিউলগুলোতে পড়ে। ক্রিপ্টোগ্রাফির যে ব্যাপারটা, ক্রিপ্টোগ্রাফি তোমরা আইএসএস এর মধ্যে পড়ে আসার কথা, তোমরা তো আইএসএস পড়েছো তাই না? জি স্যার। সো এখানে তোমাদের যে ব্রুট ফোর্স অ্যাটাক ট্যাটাক যেগুলোর জন্য আছে, সেগুলার যে টুলগুলা, জন দ্য রিপার, হাইড্রা, এগুলোর কিছু কিছু কাজ আমি দেখাই দিব তোমাদেরকে, মানে যেহেতু এটার ইয়েতে আছে। বাট এই আর কি বেসিক্যালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভার এক্সপ্লয়টেশন, এগুলার টেকনিকগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের হ্যাকিং এর টেকনিক। আরও আছে ওই যে যেটা বললাম তোমাদের ওই সার্টিফিকেশন কোর্সের মধ্যে আরও 10টা মডিউল আছে। এইটাতে যতটুকু কভার করা যায় আমার মনে হয় যে একটু হচ্ছে গিয়ে বিগিনার হ্যাকিং এর জন্য ওয়েল অ্যান্ড গুড, ওবিএতে সুন্দরভাবেই সামারাইজ করা হয়েছে আর কি।
হচ্ছে কি যে আমি আমার এখানে 12টা বা 13টার মতন যত অ্যাসাইনমেন্ট নেই, বা অনেক সময় এটা 10টাও হয়, ওই যে এক্সামের সময় অ্যাসাইনমেন্ট উইকগুলো মিস হয়ে যায়, তো 10টা যদি অ্যাসাইনমেন্ট হয় তোমাকে 10টার মধ্যে প্রতি উইকেই তোমার প্রিন্ট আউট করে আমার কাছ থেকে সাইন নিতে হবে। তো সাইনের মধ্যে যারা 10টার মধ্যে 10টাই কমপ্লিট করবে তারা হচ্ছে গিয়ে উইথ মাই অ্যান্ড রিটেন সাইন, তার মানে কি তারা রেগুলার ক্লাসে আসতেছো, ক্লাসে আমার প্রতি উইকে আমার সাইন নিচ্ছ, আমি হচ্ছে গিয়ে তোমাদের কভার পেজের মধ্যে সাইন করব। তো উইকে জমা দিলে অনেকে দেখা যায় 2-3 ক্লাস মিস করে একবারে 2-3টা সাইন করানোর চেষ্টা করে, তাদের ওইখানে হচ্ছে কি লেট সাবমিশন কথাটা লেখা থাকে, লিখে রাখে। হ্যাঁ, আর যারা প্রতি উইকে জমা দিচ্ছে তারা হচ্ছে গুড। ওকে, আর সবার লাস্টে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে একবারে জমা দেয় তাদেরটা কি দেখো, তাদেরটার মধ্যে লেট সাবমিশনও লেখা থাকে না, তাদের মধ্যে গুডও লেখা থাকে না, তারা কি ওই শেষের দিকে এসে সবগুলাকে ধরে অ্যাসাইনমেন্টগুলোকে ধরে সাইন করার চেষ্টা করে। তো তোমাকে একটা চেক পয়েন্ট হচ্ছে কি তোমাদের এগুলাকে সফট কপিটাকে রেগুলার বিএলসির মধ্যে আপলোড করতে হবে, আর যেটা হচ্ছে প্রিন্ট আউট করে প্রতি উইকেই আমার কাছ থেকে সাইন নিতে হবে। লেট সাবমিশন গুড এগুলো আমার কাছ থেকে লিখে নিতে হবে। তো লেট সাবমিশন অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে সব দেখা যাবে যে যদি 10টার মধ্যে 10টা কমপ্লিট করে, কিন্তু লেট সাবমিশন আছে 2-3টাতে, সো তারা ওই যে 17-18 এরকম করে পাবে। আর যারা পরিশ্রম করতেছে রেগুলার আমার কাছ থেকে উইকলি কাজটা উইকলি সাইন করে নিয়ে যাচ্ছে, আবার ওই যে যারা একবারে আপলোড করে তারা তো আর অ্যাসাইনমেন্টগুলো ধরতে পারতেছে না, আমি ওদের স্ক্যান কপিগুলো পাবো না এখানে, তারা বছরের শেষে আমাকে ল্যাব রিপোর্ট যেটা জমা দিবে সেটার মধ্যে বেশিরভাগ কোনো জায়গায় গুডও লেখা থাকবে না, লেট সাবমিশন লেখা থাকবে না, তারা একদম চোখ বন্ধ করে 10-এর নিচে 10, 9, 8, 9, 10 এরকম পাবে, 8 থেকে 10-এর মধ্যে। আর যারা হচ্ছে গিয়ে সরি গুড ডেটটা পাবে না, এরা পাবে হচ্ছে 20-এ 20, 20তে আউট অফ 20। আর যারা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক উপরে কোনো কমেন্টস নেই তারা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো এখানে কিন্তু অনেকের ডিফারেন্সটা হয়ে যাবে ল্যাব রিপোর্টের মধ্যে, আর ল্যাব পারফরমেন্সের মধ্যে হয়তো মানে স্যার প্রপারলি একটা তুমি কোশ্চেন যদি আছে। হ্যাঁ শিওর। সনজিনান আফরোজ বলো। জি স্যার। স্যার অনেকে তো আবার অসুস্থ হতে পারে বা ফ্যামিলি মেম্বার বা কোনো কিছু, এটার সময় কি ওই হবে যে মানে যদি 17 পাবে, ডেটটা ওই যে তুমি এভিডেন্স প্রপারলি দিবে, তোমার মেন্টর কেসিসি দিয়ে যে কেন তুমি অসুস্থ, কেন এখন এগুলা তো আসলে অনেক কিছু দেখা যাবে যে তোমার ওই 17-18 হবে আর কি। এখন আমাকে তো জিনিসটা হচ্ছে কি আমি এসব ব্যাপারে একটু খুবই স্ট্রিক্ট থাকি আর কি, স্ট্রিক্ট থাকি এই বেসিসে যে যে আমাকে পরিশ্রম দেখাচ্ছে প্রতি উইকে পরিশ্রম করে করে আমার কাছে, সেও যদি পায় মানে 20 পায় আর অন্যজন অসুস্থ থাকলেও করলো, এটা এখন মানে অনেক কিছুই তো আমাদের হাতে নাই, তো সে ওর থেকে একটু কমই পাচ্ছে। তো সে টপ পারফরমেন্স এত কিছুর মধ্যেও অসুস্থর মধ্যেও প্রতি উইকেটটা কষ্ট করে দিচ্ছে, তাকে আমাকে একটা তার প্রাপ্যটা দিতে হবে। এসব ব্যাপারে আমি খুবই কি বলবো আনবায়াস থাকার চেষ্টা করি। সে যতই যাই করুক না কেন, অনেকে অনেক ধরনের বিহেভ করে করে, তারপরেও সে যদি আমি দেখি প্রত্যেকটা উইকে পরিশ্রম করে করছে, তাকে আমি 20-তে 20 দিই। এগুলোতে আমি পুরোপুরি আনবায়াস থাকার চেষ্টা করি। বাট হ্যাঁ, তোমার কিছু কেস থাকলে তখন একটা বায়াসনেস থাকে, বাট ওই তো তুমি 17-18 পাবে এরকমই আর কি, তুমি তো হাইয়েস্টের কাছাকাছি পাচ্ছ। আর যারা যেটা আরো বললাম, একটা কোশ্চেন আছে। আচ্ছা আরো একটা কোশ্চেন হ্যাঁ বলো। স্যার, হচ্ছে এই যে আমরা হচ্ছে ল্যাব যেটা শিখবো সেটাই কি থিওরিতে মানে আমাদের আমরা এই প্রথম হচ্ছে এথিক্যাল থিওরি হ্যাকিং 1 করছো তাই না? ক্রেডিটের পাইছি। হ্যাঁ হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিংও প্রথম করতেছি, আবার হচ্ছে থিওরি ক্রেডিট হচ্ছে 1, এটা প্রথমই পাইছি আর কি। তো এটা হচ্ছে কিভাবে হবে মানে মিড ফাইনালটা আগের মতোই হবে ওইটা আর আমি হচ্ছে তোমাদের স্যার এথিক্যাল হ্যাকিং এর থিওরি ক্লাসটা তো
1-1.5 ঘন্টার ক্লাস একবারে পুরো ক্লাসরুমের মধ্যে হবে। ওইখানে আমি একটু বলে নিব, ওইখানে ওই দিনের কোশ্চেন তোমরা আরো করতে পারো। ওইখানে আসলে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের নর্মালের মতনই হবে, এটা যদিও 1 ইউনিটের মতন করে হচ্ছে, এটার অ্যাসেসমেন্ট গুলা কিন্তু ওই ওবিতে স্ট্যান্ডার্ডাইজ ওয়েতেই, ওখানে তোমার অ্যাসেসমেন্টে ফুল 1 ইউনিটের ক্রেডিটের গুলাকে ওভাবে করে ভাগ করা হবে। মানে 3 হলে যেরকম হতো, এখন 1 এর মধ্যে সব জিনিসগুলো ওভাবে ভাগ হবে। 1 এর যে ক্রেডিট আওয়ার্স সেভাবে আমরা 1 ঘন্টা করেই পড়বো এখানে, 1 থেকে 1.5 ঘন্টা। তো ওখানে আমাদের থিওরি, অ্যাসেসমেন্ট সবকিছু একই রকম ভাবেই হবে। শুধু এখানে তোমার 3 ইউনিটের জায়গায় 1 ইউনিটটা পড়ছে, এইটাই আর কি। জাস্ট মার্কস গুলো এভাবে ছোট ভাগ হয়ে যাবে ওরকম ব্যাপার না। আমরা ওই 100 মার্কেরই পরীক্ষা দেব, সরি 100 মার্কের বলতেছি, হ্যাঁ 100 মার্কেরই পরীক্ষা দেব। ওই পরীক্ষার মধ্যেই তোমার মিড টার্মে যেরকম 25 মার্ক, ইয়েতে 40 মার্ক, অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে তোমার 15 মার্কস, ওগুলো ওইভাবে করেই থাকবে। সো এখানে Okay, জাস্ট sir, হচ্ছে কি fine. তোমার ক্রেডিট এর ইয়েটা যেটা ওইভাবে করে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আওয়ার্স হিসেবে, বাট অ্যাসেসমেন্টের কোনো কিছু চেঞ্জ হবে না, একই রকম। Okay, sir. ওকে, ঠিক আছে। এটা একটা ভালো কোশ্চেন ছিল যে আর আসলে প্রত্যেক সময় তো আমরা 3 ক্রেডিটের 3 দেই বা এবারটা কিরকম হবে। একই রকমই, অ্যাসেসমেন্টের কোনো চেঞ্জ হবে না, একই রকম ভাবেই হবে। শুধু ক্রেডিট আওয়ার্সের যে এটা 1 ঘন্টা পড়ার কথা, আমরা 1.5 ঘন্টা পড়বো, ওইভাবে করে একটু বেশি পড়ানোর ইয়েটা থাকবে আর কি। সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ল্যাব পারফরম্যান্সে কোনো অ্যাসেসমেন্ট থাকবে? ল্যাব পারফরমেন্সের অ্যাসেসমেন্টটা আমি ওই যে বললাম যে এখানে তো টোটাল আমাদের কত মার্কস, 25 মার্ক। তো এখানে ডেইলি ল্যাব ওয়ার্ক, ল্যাব অ্যাসাইনমেন্ট এগুলো যদিও দেওয়া আছে, এইটার 5 মার্কসটা হচ্ছে কি যে আমরা এখানে ভাগ করে নেব আর কি। ঠিক আছে, তবে Okay, আমি sir. যেটা বলবো Okay, যে ডেইলি ল্যাব তো আমরা রেগুলার করছি, তো এটার পারফরমেন্স হিসেবে তোমাদের ভাইভাটা হচ্ছে গিয়ে একটা মিডের পরপরই, আর একটা হচ্ছে ফাইনালের আগে আগে, এই দুইটা প্লাস ফাইনালের দিনও আমরা একটা ভাইভা নেই। তো ওগুলোর উপর বেস করে আমি জিনিসগুলো করি আর কি। হ্যাঁ, ফুল ভাইভা মার্কস এটা দেওয়া হয়। আর ল্যাব অ্যাসাইনমেন্ট এবং ডেইলি ল্যাব ওয়ার্ক এগুলোর উপর বেস করে তো আগে তো যেভাবে ল্যাব রিপোর্টের সাথে জমা দিচ্ছে ওইভাবে করে হবেই, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, গ্রেড টেড এগুলো তো জানার তেমন কিছু নেই। আমাদের এখানের বই যেটা, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস আমি এখান থেকে দিয়ে দেবো। সেই ম্যাটেরিয়ালসগুলো মোটামুটি পড়তে হবে। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ল্যাবের ভ্যারাইটিস অফ টুল সবগুলা কভার হবে না, বাট ওগুলো তোমরা নিজেরা কাজ করে নিবে আর কি। যদি মানে আমার কাজ হবে হচ্ছে তোমাদেরকে স্টার্ট করায় দেওয়া, আর হচ্ছে গিয়ে তোমাদের সেখান থেকে তোমরা যতটুকু স্কেল আপ করতে পারো আর কি। ওকে স্যার অ্যাসেসমেন্ট গুলো তো আমরা যা শিখবো ওগুলোই করবো তাই না স্যার, নাকি এর বাইরে কিছু করতে হবে? যেমন আমাদের ল্যাব পারফরমেন্স বা যা কিছু হবে এগুলো তো ল্যাবে যা করানো হবে ওই সাপেক্ষে। অফকোর্স ওইটাই ফ্রেমওয়ার্কটার ফলো করেই তো করা হবে। এখন টুলগুলো হচ্ছে কি তোমার ডিপেন্ড করে তোমার উপরে। যেমন আমি এমম্যাপ দিয়ে করতে পারি একটা ভালনারেবিলিটি স্ক্যানিং, তো এইটা এমম্যাপের ইয়েটা হচ্ছে কি যে হ্যাঁ একটু মোটামুটি কিছু কিছু স্ক্যানিং এ খুব তাড়াতাড়ি রিপোর্ট আসে, বাট ওই ভালনারেবিলিটি স্ক্যানিং এ যদি তোমার ওপেন ভাস বা অন্যান্য কোনো অ্যাডভান্স লেভেলের স্ক্যানিং গুলো চালাও, সেই ক্ষেত্রে কিন্তু বেশ সময় লাগে। হ্যাঁ, নেটওয়ার্ক স্ক্যানিং এর ক্ষেত্রে বা বাইরের স্ক্যানিং এর ক্ষেত্রে। তো ওগুলা আমরা কাজ করতে করতে দেখবো যে কি কি চ্যালেঞ্জগুলো আছে। তোমাদের পরীক্ষার মধ্যে এমন কোনো টাস্ক দেওয়া হবে না যেটাতে তোমরা খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ো। হ্যাঁ, মোটামুটি সহজ বিগিনার লেভেলের এক্সপ্লয়টেশনের মাধ্যমে তোমরা হচ্ছে গিয়ে কাজ শিখবে। সো ওইখান থেকে পরে তোমরা তোমাদের মতো আস্তে আস্তে স্কেল আপ করবে আর কি। ঠিক আছে, জি স্যার। তো ক্লাসের মধ্যে যেগুলা
দেখানো হবে সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে ওকে স্যার। আচ্ছা, তা আমরা হলো গিয়ে তাহলে আজকে ল্যাব এনভায়রনমেন্টে প্রসিড করতে পারি। আমাদের আজকের ক্লাসের হ্যান্ডসনের মধ্যে আছে ল্যাব এনভায়রনমেন্ট। এখন দেখো যে ল্যাব ম্যানুয়াল যেটা আছে, ল্যাব ম্যানুয়ালটাও তোমরা একটু দেখে নিও, যে এখানে মোস্টলি আমরা যে জিনিসগুলা একটু আগে কথাবার্তা বললাম সেগুলারই অনেকগুলা কাজ এখানে দেওয়া আছে। সো এটাকে আমরা মোটামুটি ফলো করব। হ্যাঁ, সো আজকে যদি আমরা আমাদের প্রথম কাজটাকে ফলো করার চেষ্টা করি, এখানে হচ্ছে যে VMware Kali Linux ইনস্টলেশন। সো আমাদের VMware ভার্চুয়াল বক্স, Kali Linux ইত্যাদি, তাই না? আচ্ছা, ফুটপ্রিন্টিং এটা আমরা পরের দিকে যাচ্ছি। আচ্ছা, সো প্রথম দিন যেটা হচ্ছে কি যে ইমেজ সেটআপ এনভায়রনমেন্ট, হ্যাঁ স্যার একটু কাজ করাচ্ছি। Kali Linux ইনস্টলেশনে একটা মনে হয় বুকস বা গাইডলাইন দেওয়া আছে। সো এগুলার কারা অলরেডি Kali Linux অলরেডি আছে একটু হ্যান্ড রেজ করবা? দুইজন, একজন, দুইজন? স্যার আমার বাকিদের- ফার্স্ট সেমিস্টার থেকেই আছে স্যার। আচ্ছা, তাই না? লাস্ট সেমিস্টার থেকেই আছে, গুড। আর আর অন্যদের কি অবস্থা? স্যার উবুন্টু ইউজ চারজন। করতেছি, বাট এখনো লিনাক্স ইউজ করি নাই। স্যার উবুন্টু কি উবুন্টুটা লিনাক্সের উবুন্টু কি লিনাক্সের বাইরে নাকি? ও তো একটা এটা কি স্যার, পূর্ণ বাট বললা নাকি? কালিটা ইউজ করা হয় না আর ও কি। আচ্ছা, কালি, হ্যাঁ। ও বলতেছে উবুন্টু ইউজ করতেছে কিন্তু লিনাক্স ইনস্টল, মানে উবুন্টু ইজ পার্ট অফ লিনাক্স, তাই না? ইয়েস স্যার। ম্যাক, ইউনিক্স, লিনাক্স, ইউনিক্সের কমান্ড সবকিছু ম্যাকে চলে। আমি এখান থেকে যদি একটা টার্মিনাল ইউজ করি, টার্মিনালটাকে, সো এখানে আমি স্যার বলতে ভুল করছি স্যার, ওই হ্যাঁ, হ্যাঁ, লিনাক্সের জায়গায় স্যার এলএস কালি দিলে বলতে গিয়ে লিনাক্স সবকিছু, বলে ফেলছি। হ্যাঁ, ক্লিয়ার দিলে, সো এইসব কমান্ডগুলো সবগুলো সিডি, এলএস দিলে আমাদের যদি ফোল্ডারগুলো আসে সিডি, চেঞ্জ ডেট চেঞ্জ ডিরেক্টরি, এখানে তো ফোল্ডার সিডি, ডকুমেন্টস, এলএস। সো এগুলো তোমার কি মোটামুটি জানা আছে নাকি? আমি কিছু অ্যাসাইনমেন্টে, ফার্স্টের অ্যাসাইনমেন্টে তোমাদের Kali Linux-টা আবার ইনস্টল করতে দিব, কারণ তোমাদের একটু Kali Linux-এর অনেকেই এখানে যেহেতু করে নেই, তোমরা জাস্ট একটু যারা যারা জানো। আরেকটা জিনিস তোমাদেরকে বলতে আমি একটু আগে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ইনস্টলার হিসেবে তুমি যদি ডুয়াল বুট অপারেটিং সিস্টেম করো, হ্যাঁ, 6+ মোর, কয়জন হাত তুলেছে একটু দেখি দাও। আচ্ছা, 7 জনের থেকেও বেশি। আচ্ছা, ঠিক আছে, এটা গুড। তোমরা তো এই প্রতিদিনের ল্যাবে ক্লাসে একটু ল্যাপটপ নিয়ে এসো, তোমাদের Kali Linux-টা বইয়ে নিয়ে আসলে ওখানে ইনস্টলেশন করলে তোমাদের সুবিধা হবে। কারণ আমি এখানে এথিক্যাল হ্যাকার মাস্টার্সেরও ক্লাস নেই, অনেক ধরনের ইউজাররা আছে যারা আগের যেই, তোমরা অনেকে যারা Kali ইউজ করতে জানো, যে আগের যেই ইমেজটা আছে সেটা সরায় ফেলে, ডিলিট করে ফেলে, অনেক ধরনের কাজ করে। তো আগের কাজগুলো অনেক সময় থাকে না, তুমি যে কাজটা করে যাবা সেটা দেখবো যে অনেক সময় নাই। তো এই জন্য আর কি আমি যেটা বলবো যে তোমরা উচিত হচ্ছে নিজের ল্যাপটপে সবকিছু প্রিজার্ভ করে রেখে দেওয়া, তো সেই অনুযায়ী আমাদের কাজ করা আর কি। হ্যাঁ, তো কালিতে যে জিনিসটা বলেছিলাম যে ওই লিনাক্স অপারেটিং সিস্টেমটা তুমি যেমন ভার্চুয়াল মেশিনেও তুমি ইনস্টল করতে পারো। আরেকটা অ্যানাদার ওয়ে ইজ ইউজিং ডুয়াল বুট, অর্থাৎ তোমার উইন্ডোজ আছে, তুমি লিনাক্সটাকে ডুয়াল বুট অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করলে, তো ওইখানে তোমার লিনাক্সে লগ ইন করে নিলে তোমার হোস্ট মেশিনটা হয়ে গেল তোমার লিনাক্স মেশিন। সো জিনিসটা অনেকটা এরকম। সো তোমার
হোস্ট ওএস হচ্ছে গিয়ে কালি। তো গেস্টের মধ্যে এখানে তুমি যদি এটা ধরো কালি এইচ, কালি জি, গেস্ট যদি একটা অপারেটিং সিস্টেম থাকে তাহলে এই কালি থেকে এই কালিতে হোস্ট থেকে গেস্ট, এটা হচ্ছে গেস্ট লিখি আমি, গেস্ট অপারেটিং সিস্টেম ওএস। সো এই কালি থেকে এই কালিতে দেখা যাবে যে বিভিন্ন টেস্ট তুমি করতে পারবে, এবং দুইটাকে যদি একটা আমি একটু পরে দেখাবো ব্রিজ নেটওয়ার্কের মধ্যে রাখা হয়, তাহলে এই কালি যদি তোমার অ্যাটাকার হয় আর এই কালি যদি ভিকটিম হয়, সো অ্যাটাকার থেকে ভিকটিমের মধ্যে তুমি তোমার বিভিন্ন ধরনের টেস্ট করতে পারো। এই কালি লিনাক্সের মধ্যে তুমি যদি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করলা, সো এখানে তুমি এক্সপ্লয়েট করতে পারো। সো এটাও কিন্তু একটা হেল্পফুল ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো সেক্ষেত্রে তোমার হোস্ট মেশিনটা একটা কালি লিনাক্সের, সেখানে তুমি ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইনস্টল করে ওখানে একটা গেস্ট অপারেটিং সিস্টেম, সো তোমার রিসোর্সটাও তুমি প্রপারলি ইউজ করতে পারলা, এবং দেখা যাবে যে কাজটা বেশ এফিশিয়েন্টলি হবে আর কি। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? যাদের কালি আছে অলরেডি, লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, জি স্যার। কি বলেছি বলো তো দেখি, মানে জিনিসটা কিরকম হবে? স্যার আপনি যেটা বলেছেন ডুয়াল বুটের মাধ্যমে আমরা আলাদা একটা লিনাক্স একটা কালি লিনাক্স যদি গেস্ট হিসাবে, তখন আমরা এটা হ্যাঁ ইউজ করতে আমাদের জন্য ফ্লেক্সিবল হবে। হ্যাঁ, মানে তারপর হোস্ট অপারেটিং হোস্ট সিস্টেমে মানে তো স্যার আমাদের রিসোর্সটা বেশি থাকেই, তাই না? জি স্যার। মানে আমরা ওইটার জন্য বেশি রিসোর্স রাখি, আর গেস্টে হোস্টের থেকে কিছু ধার করা রিসোর্স দেই। তার ফলে তোমার হোস্টটাই যদি কালি লিনাক্সের হয় এবং সেটাই যদি তুমি অ্যাটাকার ভার্চুয়াল মেশিন হিসেবে রাখো, সরি হোস্ট মেশিন হিসেবে রাখো, তো ওই হোস্ট থেকে তুমি গেস্টের মধ্যে অ্যাটাক করতে পারবে, স্যার তাই আমি না? মূলত স্যার ভিএমওয়্যার এর ভিতরে রেখেছি, এর জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে? না, প্রবলেম থাকে অ্যাজ লং এজ তোমার রিসোর্স যদি বেশি থাকে। আমার যেমন রিসোর্স বেশি আছে, আমি তোমাদেরকে দেখাই। আমার যদি ভার্চুয়াল বক্সটা আমি তোমাদেরকে দেখাই, এখানে আমি কিভাবে কাজ করি। ভার্চুয়াল বক্স, সো স্যার এখানে সেম দেখো, ভিএমওয়্যার এর মধ্যে যদি আমি দুইটা কালি লিনাক্স ইনস্টল দিই, ওএস এই আলাদা আমার করে এখানে সেই তিনটা টেস্ট আছে তো। করা যাবে? হ্যাঁ, এই যে আমার এখানে তিনটা আছে তো, আমি দেখাচ্ছি সেটাই। ধরো সিএইচ সামার 2026, এইটা হচ্ছে গিয়ে ধরো সামারের জন্য আমি ইউজ করলাম। সো এটা হচ্ছে গিয়ে আমি রিনেম করা যাবে। এটা আমি ধরো মাস্টার্সের জন্য আমি লাস্টের দিন দেখাইছি ওদেরকে, তো তোমাদের জন্য আমি আজকে আরেকটা দেখাবো। ধরো নিউ করলাম, তোমাদেরকে এই চান্সে দেখাই দিই। সো সবার কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল ভিএমএম বলি আমরা, এটাকে কি বলে? ভার্চুয়াল মেশিন মনিটর। সো ভার্চুয়াল মেশিন মনিটর ইজ আ কনসোল। এই কনসোল থেকে তুমি তোমার গেস্ট অপারেটিং সিস্টেমগুলোকে রান করতে পারো, এবং হোস্ট মেশিনের মধ্যে বেসিক্যালি এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো ভিএমএম কি কি আছে? আমাদের ভার্চুয়াল বক্স আছে, আমি আমারটা দেখাচ্ছি। এটা ধরো RUBZ গ্রুপস হোস্ট, সেটা হচ্ছে গিয়ে ম্যাক। সো ম্যাকের মধ্যে আমি ভার্চুয়াল বক্স ইনস্টল করে নিয়েছি, ম্যাকের মধ্যে ইউটিএম ইনস্টল করে নিয়েছি। ইউটিএমও একটা হচ্ছে ম্যাকের প্রপ্রিয়েটারি একটা ভিএমএম, ভার্চুয়াল মেশিন মনিটর, বা যেগুলো দিয়ে ভার্চুয়াল মেশিন বানানো হয়। তারপরে তোমার ভার্চুয়াল বক্স আছে, ভার্চুয়াল কি লিখলাম, ভার্চুয়াল বক্স লিখছি ভিএমওয়্যার। সো এগুলো আছে। এখন আমারটার মধ্যে হচ্ছে কি যে এই তিনটাই আছে, আমি বেশি ইউজ করি ভার্চুয়াল বক্স আর ইউটিএম। সো এখানে আছে হচ্ছে কি যে আমার এটাকে ধরো তোমাদের
রান করে দেখাচ্ছি। সো এটা একটা কালি লিনাক্স। দেখাতে যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ছোট দেখাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, বাট এখানে একটু কাজ করতে হবে। ডিভাইসের এখানে যে ভিউতে যে স্কেল মোড সুইচ স্ক্রিনে এই ধরো ভার্চুয়াল বক্সের মধ্যে আমার একটা ভার্চুয়াল মেশিন চলতেছে। সো এইখানে আমার সো আমি এখানে মোটামুটি কাজ করতে পারতেছি, আমার কোনো কমান্ড টমান্ড দিতে বা কোনো কিছুতে সমস্যা হচ্ছে না। তার কারণটা কি, আমি এটা যখন ইনস্টল করেছি বা ই করছি, এটাতে রাইট ক্লিক করলে সেটিংসে যদি যাই, সো এখানে গেলে সিস্টেমের মধ্যে গেলে দেখা যাবে যে এইটার 4 মেগাবাইটের মতন হচ্ছে গিয়ে যে আমার বেস মেমোরি রাখা আছে। প্রসেসরের মধ্যে 3টা প্রসেসর আমি ইউজ করেছি। অ্যাক্সেলারেটর ডিফল্ট যেটা থাকে সেটাই। ডিসপ্লে শেয়ার ফোল্ডার স্টোরেজে হচ্ছে গিয়ে এটা 25 জিবি স্পেসের মতো রাখা হয়েছে। মানে যখন আমি এটা তৈরি করেছি, একটু পরে তোমাদের একটা তৈরি করে দেখাবো, তখন জাস্ট এভাবে করে কাজটা হয়েছে। তারপরে আরেকটা আছে যেটা, এটা এখন দেখো আমি এটাতে কাজ করতেছি কোনো রকমের হোস্ট মেশিন থেকে। হোস্ট মেশিন বলতে আমার ম্যাক থেকে আমি কোনো কাজ করতে করতে কোনো একটা সমস্যা হচ্ছে না। আমি এখানে কমান্ড টমান্ড যাও দিচ্ছি, আমার মোটামুটি করা আছে। তা এখন আমি যদি আরেকটা ভার্চুয়াল মেশিন আরেকটা এনভায়রনমেন্ট থেকে করি, যেটা আমি ইউটিউবের কথা বললাম, সো ইউটিউবে যদি যাই, তো এখানে আমার দেখো, এখানে আমার বেশ কিছু ভালনারেবল মেশিন, যেমন ব্রেকআউট, তারপরে কিউএম এর এখানে একটা আছে, এটাও মনে হয় স্ট্যান্ডার্ড পিসি। এগুলো কিছু ভালনারেবল ভালন হাব থেকে ইয়ে করা। এটা তোমাদেরকে একটু পরে দেখাবো যে কি কি জিনিসগুলো আমরা সোফার টার্গেট করতে হবে আমাদের এথিক্যাল হ্যাকিং শেখা এবং ইয়ে করার জন্য। সো ব্রেকআউট এরকমই একটা ভালনারেবল মেশিন। এই উইন্ডোজ মেশিনটা আমি এটা জায়গায় চাচ্ছি, উইন্ডোজেরও পারফরমেন্সের কোনো সমস্যা হয় না। সো ধরো এখানে ইউটিএম, বাট অটোপসি চালালে একটু সমস্যা হবে। অটোপসি তোমরা কাজ করেছো ইয়াতে ফরেনসিকে? তো তেমন একটা কাজ করি নাই, তবে দেখছি মানে বিষয়টা একটু ঘাটাঘাটি করে। স্যার আমাদের ফরেনসিক ক্লাস তো শুরুই হয় নাই। আমি তো যেটা জানি যে তোমাদের ইয়ের সময় ফরেনসিকের বেশ কিছু পড়ানো হয়েছে, ফান্ডামেন্টাল পড়ানোর সময়। স্যার ফরেনসিকে তেমন একটা কিছু পড়ানো হয় না। থিওরি কিছু আচ্ছা, বলেছিল আচ্ছা। স্যার, এক্সাম্পল অনেকগুলো মামলা দেখিয়েছিল Right. এটা কিভাবে কি করেছে, রাইট মুগ্ধ হত্যার ক্ষেত্রে ফান্ডামেন্টালের মধ্যে ছোটখাটো করে পড়ানোর কথা, বাট আমি যেটা শুনছি স্যার অনেকটুকু কাভার। তোমাদের মানে এখন যেহেতু স্যার যেহেতু হজে আছেন, আমাদের জুনের সময় ইয়ে করলে তোমরা ইউ ক্যান, মানে তোমাদের অনেক কিছু ইন অ্যাডভান্স পড়াই থাকছে আর কি, যেটা শুনছি। স্যার স্যার এটা কোশ্চেন ছিল তো, স্যার। হ্যাঁ বল। রেড হার্ট এন্ড হচ্ছিল আমার কালি লিনাক্স, এই দুইটার ভিতরে কি ডিফারেন্স আছে অনেক বেশি? তোমারটা কি রেড? হ্যাঁ, রেড হার্ট আর হচ্ছিল আপনার হলো কালি লিনাক্স, হ্যাঁ, এই দুইটা এগুলো প্রত্যেকটা এক একটা হলো ডিস্ট্রিবিউশন, মানে এগুলো তোমার কমান্ড লাইনের কিছু ডিফারেন্স আছে। কোনোটা একটু লাইট ওয়েট, কোনোটা একটু দেখা যায় যে একটু মানে ওগুলোকে সার্ভার বানালে জিনিসগুলোর ডিফারেন্সটা একটু বোঝা যায় বেশি করে। বাট তোমার এই যে এগুলো ওয়ার্ক স্টেশন লেভেলে ওগুলার সবগুলাই একই রকম। তুমি শুধু কমান্ড লাইনের ডিফারেন্স আছে, যে আমরা এই কি বলে ইয়ে করার সময় ধরো সুডো অ্যাপ্ট
আপডেট এটা লিখি না, ওগুলার ক্ষেত্রে ধরো npm বা ওই টাইপের জিনিসগুলো লিখতে হবে, apt আপডেট and then apt upgrade. সো আমরা ওই সুশি, তারপর কি কি সব ডিস্ট্রিবিউশন আছে, আমাজন লিনাক্স আছে একটা আমি আমার ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ওটা খুব ইউজ করি। তো ওইখানে হচ্ছে সব npm, হ্যাঁ npm দিয়ে ইউজ করা হয় কমান্ড গুলোর ক্ষেত্রে। যেমন এখানে আমরা apt ইউজ করছি, ওখানে npm আপডেট, npm আপগ্রেড, এগুলাই কিছু ডিফারেন্স আর কি। বাট লেভেলে এমন কোনো ডিফারেন্স হয় না এই ওয়ার্ক স্টেশন লেভেলে, ঠিক আছে? এই কালি লিনাক্সের এটা এখন আপডেট দুইটাই হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন মানে কাজ চালালাম, আমার ইউটিএম এর এখানে যাই, দেখুন উইন্ডোজের এটা হচ্ছে, উইন্ডোজের এখানে ব্রাউজ টাউজ যদি কোনো কিছু করার দরকার হয় সেটার কি পারফরমেন্সের কোনো উইন্ডোজ দেখছো যে এমনিতে একটু স্লো হবে, বাট স্টিল আমার মনে হয় যে এখানে আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এটা তো আমার মেল টেল সব খুলে ফেলতেছে। আচ্ছা, সো এই যে এখানে অটোপসি আছে, অটোপসি ধরো তোমার লিনাক্স বা কালিনাক্সের মধ্যে ইনস্টলেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, রাদার এটা উইন্ডোজে বেশ ভালো পারফর্ম করে, মানে ইনস্টলেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো আমি এটা এখানে, তারপরে এফটিকে ইমেজের যেটা ইউজ করা হয়। তো এই ফরেন্সিকের জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে এই ভার্চুয়াল মেশিনটা ইউজ করি। এবং যেসব টুলগুলা তোমার ধরো লিনাক্সে ওপেন সোর্স, উইন্ডোজে এগুলা তোমার খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যায়, মানে টাইম এক্সপায়ার হয়ে গেলেই। সো সেই অনুযায়ী তোমার ওগুলা বেশ প্রবলেমেটিক আর কি উইন্ডোজে চালানো। বাট ওগুলার যদি মানে ওপেন সোর্স ভার্সনগুলো থাকে, তো ওই ওপেন সোর্স ভার্সনগুলো বেশিরভাগই আমরা লিনাক্সে কালিনাক্সের মধ্যে কাজ করে ফেলতে পারি। আরেকটা হচ্ছে প্যারট। তো ওগুলা দেখানোর আগে এখানে আপডেট হয়ে গেছে মনে হয়, ওই হয়নি তো ইন্টারনেট প্যাকেজ আপডেট। আপগ্রেডেবল আছে, তাহলে আপগ্রেড হয়নি কেন? ইন্টারনেটের কোনো সমস্যা আছে? ইন্টারনেটের কোনো সমস্যা নেই। Permission denied. Sudo su. পারমিশন ইস্যু আছে মনে কোনো। আচ্ছা, হোয়াট এভার, এখানে তো কাজ চলছে। আমি তোমাদেরকে যেটা হচ্ছে এখন দেখাতে চাই সেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে কিভাবে আমরা কাজ করব, মানে কিভাবে এরকম ভার্চুয়াল মেশিন বানাবো, যেটা এখন রানিং চলতেছে এবং আমি আরেকটা ভার্চুয়াল মেশিন বানাতে চাই। তো সেটার জন্য প্রথমে হচ্ছে গেট কালি বা কালি ডাউনলোড, ওখানে যেতে হবে। এখানে দেখো দুইটাই আছে, ইনস্টলার যেটা হচ্ছে কি আমার ডুয়েল বুটের জন্য। এখান থেকে যদি আমরা আইএসও নিয়ে নিই, বেসিক্যালি এই আইএসওটা দিয়েই আমাদের ডুয়েল বুটটা করা যায়। এটা যদি আমরা ডাউনলোড দেই, আমার লক হয়ে গেছে।
এবং চলে গেছে, তাই না? Okay. আচ্ছা, সো এখানে অ্যাপল সিলিকনের যেটা সেটা থেকে আমি করে নিতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে তোমার প্রি-বিল্ড ভার্চুয়াল মেশিন, যেটা তোমাদের ক্ষেত্রে যেটা তোমরা করবে, ভার্চুয়াল বক্স, আমারটা ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল ভিএমওয়্যার, তারপর হাইপার-ভি মাইক্রোসফটের আছে, কিউএমএর আছে, এগুলো সবই হচ্ছে কি ভিএমএম। হ্যাঁ, সো এই ভিএমএম গুলো আমরা ইউজ করতে পারি। আমি একটু আগে এখানে যেটা দেখেছি, দেখো কিউএমওর আছে, আমি ইউটিএম, আমার একটা ম্যাকের প্রপ্রিয়েটরি, তো এরকম কিউএমও, তারপরে হাইপার-ভি হচ্ছে মাইক্রোসফটের, তো কোয়েমো, QEMU। ওকে, সো এরকম বিভিন্ন ধরনের ভার্চুয়াল মনিটর আছে, মেশিন মনিটর। সো এখান থেকে তুমি জাস্ট তোমারটা ডাউনলোড করে নেবা। আর এটা ডাউনলোড হতে গেলে বেশিরভাগ সময় যে জিনিসটা হতে চায় সেটা হচ্ছে গিয়ে যে, দেখো AMD 64, সো এটা ম্যাকে কিন্তু চলবে না। তো আমার জন্য যেটা হচ্ছে গিয়ে যে, আমার জন্য করে নিতে হচ্ছে ARM এর জন্য, এবং এটা ইনস্টলারের মধ্যে পাওয়া যায়। সেদিন দেখলাম যে এটা ARM 64 এর এখানে আছে। এখানে ডাউনলোড দিলে, কারো যদি ম্যাক থাকে তাদের দে ক্যান রিলেট, বা তোমাদের জন্য ওই ভার্চুয়াল মেশিনের যে দেখো এখন ARM 64 আছে। ARM হচ্ছে অ্যাপলের আর্কিটেকচার, মানে তোমার প্রসেসরের ডিফারেন্স তো আছে। অ্যাপল চিপসেটের যে আর্কিটেকচার সেটা হচ্ছে ARM আর্কিটেকচার। ARM 64 এর ISO ইমেজটাকে ডাউনলোড করতে হবে। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ওখান থেকে আমি দেখাবো। আর তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে উইন্ডোজ মেশিন, তোমাদের এখানে অবশ্যই AMD যে ভার্চুয়াল মেশিনের এখানে যাবে, যে সেটা যদি তোমার যদি VMware যদি থাকে, এখানে একটা ডাউনলোড করবে। যারা ভার্চুয়াল বক্স আছে তারা এখানে ডাউনলোড। তো তোমরা কি কেউ করছো এখন, যারা এখন অনলাইনে আছো? স্যার করা আছে, তাই তো এটা করছি না। হ্যাঁ, যারা যারা করা আছে তাদের তো আমি বলছি না, বলছি যে যাদের করা নাই তারা কি এখন করছো, একটু দেখে নাও। কারণ এখানে যে kali.org, ওখানে থেকে যেতে হবে, ওখানে যে কাজটা করতে হবে। আর এখানে দেখো ডিফল্ট ক্রেডেনশিয়াল কালি দেওয়া আছে, মানে তুমি যদি জাস্ট ডিরেক্টলি করে ফেলো, সেক্ষেত্রে তোমার ইউজার নেম হবে কালি, পাসওয়ার্ড হবে কালি, সেভাবে করে ফেলতে পারো। আরেকটা আছে ওভাটা কি হলে, যেটা হচ্ছে গিয়ে সেটা আমাদের এই ভার্সনটা হচ্ছে পার্পল ভার্সন, কালি পার্পল ভার্সন। মজার জিনিস হচ্ছে, ধরো তোমার মোবাইল ARM মোবাইল এগুলোরও ভার্সন আছে। সো মোবাইলের মধ্যেও তুমি কালি ইনস্টল করে নিতে পারো, খুবই লাইট ওয়েট। আমি এখনো আমার মোবাইলটা একটু আপগ্রেড করলে হয়তো বা জিনিসটা করতে পারবো। তো ওখানে তুমি ইচ্ছা করলে এরকম দিয়ে কাজ করতে পারো। যারা অনেক মোবাইল স্ক্রিনটাকে পছন্দ করো বেশি, তারা এখানেও করে নিতে পারো। এখান থেকেও কাজ করে তুমি কিন্তু ইউজ করতে পারো। এগুলো সব ওপেন সোর্সও, এগুলো কাজ করার মধ্যে কিন্তু বেশ মজা আছে। সো এটা তোমাদের হয়তো বা হতে পারে। আবার এই রাসবেরি পাই, তারপরে পাইন বুক, এগুলো বিভিন্ন এমবেডেড সিস্টেমের জন্য তোমরা এটা ইউজ করতে পারো আর কি। সো এখন ধরো আমার ISOর এটা ডাউনলোড হয়ে গেছে, যদিও আমার এটা করাই আছে, আমি এইখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আমি ভার্চুয়াল বক্সে যাব, যে এখানে নিউতে ক্লিক করব, ক্লিক করে আমি এটার নাম দেব। ধরো আমি নাম দিলাম 40, তোমাদেরটা 40 বেস না, 40EH সামার 2026।
সো এই আমার প্রোফাইলের মধ্যে কি ভার্চুয়াল বক্স ভিএমস এর একটা ইমেজ তৈরি করবে, এখানের মধ্যেই আমার ইমেজগুলো তৈরি হবে, মানে স্ন্যাপশটগুলো তৈরি হবে। আর আইএসও ইমেজ যেটা থেকে আসলে ইয়ে করব সেটা হচ্ছে কি আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে। কোথায় গেল? ডাউনলোডের মধ্যে কালি লিনাক্স 20 এরকম দেওয়া আছে, ARM 64 এ আইএসও। হ্যাঁ, আমার ডাউনলোড ফোল্ডারে স্ক্রল করে আমি পাচ্ছি না, বাট এটা লাস্টবার করেছিলাম যেহেতু সে ওই লিঙ্কটা রেখেছে, মানে ডাউনলোড ফোল্ডারের মধ্যেই কালি লিনাক্স 20261 ইনস্টলার ARM। আমারটা ARM, তোমাদেরটা যারা উইন্ডোজ ইউজ করতেছো তাদেরটা হবে AMD 64। সো ARM আইএসও এটা তৈরি করতে হবে। ARM 64 এখানে আনএটেন্ডেড ইনস্টল দেওয়া আছে হার্ডওয়্যারের মধ্যে। আমি চুজ করতে পারি, এখানে 2 জিবিটা রাখলাম। প্রসেসর আমি 2টা সিপিইউ 3টা সিপিইউ রাখি। EFI আমার তো 16টা সিপিইউ আছে। হ্যাঁ, সো ফিনিশ। সো এখন ক্লিক করতে হবে এখানে, এটা ক্লিক করলে এটা রান হওয়া শুরু করবে। পাশের উইন্ডোগুলোকে একটু কেটে দিব, এটা যেহেতু বড় হবে না, এটাকে যেটা করতে হবে ওই যে আগের মতন ভিউতে যে ঠিক করতে হবে, ভিউতে যে অ্যাডজাস্ট স্কেল মোড করে রাখবো, করলে এটা বড় হয়ে যাবে। এটাকে ক্লোজ করব। ইনস্টলের ইয়েটা আসছে। এখন একটু পিসি কিন্তু স্লো হয়ে গেছে, একটা ভার্চুয়াল মেশিন ওখানে চলতেছে, 2টা ভার্চুয়াল মেশিনের মধ্যে একটা উইন্ডোজ। আমি ওগুলাকে একটু বন্ধ করে আসি। হ্যাঁ, তোমরা তো দেখেছই। সো এখন কিন্তু একটু পারফরমেন্স ইস্যু হচ্ছে। সো তোমাদের ক্ষেত্রে জিনিসটা আরেকটু বেশি হয়ে যেতে পারে যদি তোমাদের ওই যে 16টা সিপিইউ না থাকে, 8টা থাকে বা 5টা 4টা এরকম সিপিইউ থাকে, মানে কোর আর কি। সেই ক্ষেত্রে তোমরা অটোপসি আবার বেরোচ্ছে। আরে বাবা, কেন এটা অ্যালাউ করলাম? জাভার কিছু আপডেট আছে যেগুলো করতে হবে, আমি এটাকে বন্ধ করে দিই। শাটডাউন। শাটিং ডাউন। এটা একটু থাকুক, এখানে আমাদের অন্য কাজ আছে। আমাদের আরেকটা 2টা রানিং, তো এটাকে, এটা যেহেতু অন্য ব্যাচের, এটাকে আমি বন্ধ করে দিই। রাইট, ভিএমএম এর সুবিধা এটা, তুমি হোস্ট মেশিন থেকে তুমি ওদেরকে যে কোনো সিগন্যাল পাঠাতে পারো। এটা তো রানিং এখনো।
আচ্ছা, সো এখানে ইনস্টলটা আমাদের দিয়ে স্টার্ট করতে হবে। এখানে যেই ইনস্টলেশনের প্রসেস সেটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এমন কিছু করব না যেটাতে হচ্ছে কি ধরো আমাদের ম্যানুয়াল একটু লেবোরিয়াস হয়ে যায় ওদের কাজ করানোর জন্য। সো এখানে যেই মানে সেটিংসগুলো আছে চেষ্টা করবো যে সেগুলো ইউজ করার জন্য। ওকে, সো তোমাদের ভার্চুয়াল মেশিন ইনস্টলেশনের স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট তো এগুলো একটু লাগবে। হ্যাঁ, তো প্রথম যেই অ্যাসাইনমেন্টে থাকবে ভার্চুয়াল মেশিন ইনস্টলেশন অ্যান্ড 60 কমান্ডস অফ লিনাক্স প্র্যাকটিস। ওকে, সো এই কাজটা তোমরা user account স্যার ভিএমএম ইনস্টলেশনের প্রসেসটাও দেখাতে হবে নাকি শুধু হচ্ছে খালি ভিএমএম এর ইনস্টলেশন প্রসেস দেখাতে পারো? ওটা তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড একটা সফটওয়্যার ইনস্টলেশন, ওটা দেখালেও হয় বা ওটা তুমি যদি দেখাও যে ভিএমএম থেকে রান করতেছো সেটাও চলবে, সমস্যা নেই। স্যার ভিএমএম তো অলরেডি ইনস্টল করা আছে, আবার তাহলে ইনস্টল করতে হবে তখন? দরকার নেই, তুমি ভিএমএম রান করছো মানে তুমি ইনস্টল করেই করছো, আর ওটা তো খুব প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, ওটা কোনো ইয়ে নেই। কালি লিনাক্সটা তো হচ্ছে ব্যাপার, কালি লিনাক্সে তুমি ইনস্টলেশন করছো স্টেপ বাই স্টেপ। এই যে গাইডেড ইউজ এন্টার ডিস্ক, আমরা এন্টার ডিস্ক দিয়ে দিব। আর এখানে আচ্ছা আমার ওই জায়গায় আসলে স্পেস কতটুকু ছিল, আমি স্পেসটা কিন্তু আসলে 60 জিবির মতন না কত জিবির মতো হয়েছিল, ওটাকে কমায় 30 জিবিতে আনা উচিত ছিল। সো এটা একটা ভুল হয়ে গেছে। আমি এখানে 26 জিবি যেটা হার্ড ডিস্ক দেখাচ্ছে ওটাকে আপাতত সিলেক্ট করতেছি। হ্যাঁ, কে হ্যান্ড রেজ করলো যেন? অনেক স্যার অ্যাকচুয়ালি আমার তো কালি লিনাক্স ইনস্টল করা এবং ভিএমওয়ারও ইনস্টল করা, তো সেই ক্ষেত্রে আমি কি করব স্যার? তুমি তোমার কালি লিনাক্সের মধ্যে কি কাজ করছো? খুব সিরিয়াস কিছু কাজ করছো বা আগের কাজ আছে? আগের কাজ বলতে স্যার আমি ওইভাবে কোনো কাজ করি নাই, বাট হচ্ছে আমি নেটওয়ার্কিং এর যেগুলা ছিল ওইগুলা করছিলাম আর কি প্রিভিয়াস আচ্ছা আচ্ছা, সেমিস্টারের জন্য। প্রিভিয়াস সেমিস্টার, সেটা ঠিক আছে, সেটা থাকুক। তুমি তো দেখো আমারও এখানে 4-5টা মানে আছে অলরেডি, সো ওগুলো তো আমি রেখে দিচ্ছি, তারপর আমি একটা নতুন ইনস্টল করতেছি। এটা ইনস্টল করে আমি আগেরগুলো হয়তো বা ডিলিট করে দেবো, ওইগুলো হয়তো বা আরো আগে 2 সেমিস্টার আগে ছিল। সো ওদেরকে যে টুলগুলো দেখাইছিলাম ওগুলো এখন বাদ দিয়ে তোমাদেরকে নতুন করে দেখাবো, এরকম জিনিসগুলো থাকবে। ওকে 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 স্যার। সো যেটা ওগুলো আছে ওগুলো তো বন্ধ অবস্থায় আছে, অ্যাজ লং এজ দেখলাম না একটু আগে ইনস্টল দেওয়ার সময় পেজটা খুব ফ্র্যাগমেন্টেড ওয়েতে লোড হচ্ছিল, তার মানে কি আমি উইন্ডোজ মেশিন এখানে অটোপসি চালাচ্ছিলাম, তারপরে আমার তো আমার ল্যাপটপ অনেক পাওয়ারফুল হলেও সে ওইটাও নিতে কিন্তু সমস্যা হচ্ছে। তো ওগুলো অ্যাট এ টাইম রান করলে তোমার সমস্যা হবে, তুমি যদি অফ করে রাখো ওটাতে কোনো মেজর ইস্যু হবে না। ক্লিয়ার? স্যার তাহলে কি আমরা যে নতুন করে ভিএমওয়ার ভিতরে কালি লিনাক্স আগে যেটা ছিল ওটা আনইনস্টল দিয়ে এখন নতুন করে ইনস্টলের প্রসেস দরকার নাই, ওটাতে যদি জরুরি কিছু দরকার থাকে বা যদি আমার কারেন্টের মধ্যে কোনো কিছু কাজ না হয়, এখন আগের 2 সেমিস্টার আগে এটাও ঠিক যে ওটা কিন্তু একটা পুরাতন ভার্চুয়াল মেশিনের ভার্সন, এখনকার যেটা সেটা মোর অ্যাডভান্সড, এবং এখানে হয়তো বা পার্পলে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের টুলও ইনস্টল বা আপগ্রেডেড টুল ইনস্টল আছে। সো নতুন করে করা ভালো আগেরটাকে বাদ দিয়ে। যদি তোমার স্পেস ইস্যু থাকে তাহলে তুমি আগেরটাকে বাদ দিতে পারো, আর না হলে রেখে দিতে পারো, ওটা এখন আর পড়ে থাকলে সমস্যা নেই। তো আমার গুলো তো পড়ে থাকে। স্যার তাহলে আমরা মূলত তুমি প্যারালালি না চালালা ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। স্যার তাহলে আমরা স্ক্রিনশটটা কি স্ক্রিনশট নিব স্যার? এই যে স্টেপগুলো যেগুলো আমি করে দেখাচ্ছি সেগুলোর স্ক্রিনশট নিলে বোঝা যাবে যে তোমার এবং তুমি তোমার এই কালি ডিফল্ট ইউজার নাম দিবা না, তুমি অবশ্যই আমার মতন করে একটা নাম দিবা, যেখানে হচ্ছে গিয়ে ধরো যখন আমরা লগ ইন করে ঢুকবো সেখানে কমান্ড লিনাক্সের কমান্ডগুলো প্র্যাকটিস করা হলে তোমার নাম সহ আসে আর কি, বুঝতে পারছো না? ওখানে কালি লেখা থাকলে চান্সেস থাকে অন্য কেউ করছে, তুমি সেটা স্ক্রিনশট ইউজ করে তুমি
কাজটা করলা না, মানে এই ধরনের কিছু করবো আর কি। স্যার মানে আমি হচ্ছিল রুট ইউজার থেকে আমি একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করব নিজের নামে এবং পাসওয়ার্ড সবকিছু এটা তো আমি এখন করলামই, যে এখানেই তো করলাম। তুমি এখানে লগ ইনের সময় আমারটা দেখলে না যে আমি RUBZ দিয়ে ইউজার নেম করলাম, এটা তোমার ইনস্টলেশনের প্রসেসের মধ্যেই থাকবে আর কি। এই যে এখন যে পিসি মানে ভার্চুয়াল মেশিনটা অন হবে, সেখানে লগ ইনের মধ্যে আমি আমার RUBZ ওটা দিয়ে লগ ইন করবো। তুমি যদি কিছু না দাও, নেক্সট করে যাও, তাহলে কালি কালি হিসেবেই সে লগ ইন নিত আর কি। আবার কতগুলো ইমেজ আছে যেগুলো ISM ওভা ইমেজ, ওগুলা হচ্ছে গিয়ে লগ ইন টগিন সহ একবারে প্যাকেজ ইনস্টলেশন সহ, ওটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ভার্চুয়াল মেশিনে ফেললে আর এই ইনস্টলেশনও লাগে না, সরাসরি অপারেটিং সিস্টেম রান হয়। আবার আরেকটা আছে উইন্ডোজ সাবসিস্টেম অফ লিনাক্স, এই যে এটা লিখে দেই এখানে, সেটা হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম অফ লিনাক্স ছিল যে WSL, উইন্ডোজ সাবসিস্টেম এই কিছু জিনিস এনেবল করে তারপরে একটা কমান্ড দিলেই লিনাক্স, উবুন্টু, তোমার উইন্ডোজ, ওটার ইউজ করতাম। সেখানে শুধু ছিল হচ্ছে কি তোমার শুধু ইয়ে ছিল, এটার নাম কি বলে, শুধু ওই যে টার্মিনাল ছিল, টার্মিনাল দিয়ে তোমার লিনাক্সের একটা উবুন্টুর একটা আইকন থাকতো, স্টার্টে ক্লিক করলে উবুন্টু লিখলে ওইটাতে ক্লিক করলে তখন দেখা যেত শুধু টার্মিনাল কাজ করতেছে। এখন এতই সুন্দর ব্যবস্থা যে তুমি সোয়াপ করে লিনাক্সের গ্রাফিক্যাল ফরম্যাটও পেয়ে যেতে পারো। সো ওইটাও কিন্তু হেল্প করে, হ্যাঁ, তোমার লিনাক্স অপারেটিং সিস্টেম শেখার জন্য। সো মধ্যেও তুমি ইউজ করে তোমার টুলগুলো ইনস্টল করতে পারো উইন্ডোজের মধ্যেই, যেখানে হচ্ছে ভার্চুয়াল মেশিন VMM লাগতেছে না, সাবসিস্টেম দিয়েই তুমি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবা লিনাক্সের, কালি লিনাক্সের বা উবুন্টুর, এবং ওইখান থেকেই তুমি তোমার কমান্ড টার্মিনালগুলো দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, সো এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, উইন্ডোজ সাবসিস্টেম অফ লিনাক্স। এটা এখন বেশ অ্যাডভান্স হয়েছে, মানে এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজ অ্যাভেলেবল। আগে শুধু টার্মিনাল আসতো, টার্মিনাল দিয়ে তোমার সেটা আবার ঝামেলা, মানে তোমার উইন্ডোজের ফাইল সিস্টেম বা ফোল্ডারগুলোতে ঢুকতে গেলে খবর হয়ে যেত। ওকে, মানে যেটা হতো যে এটাকে আমরা কি বলি, লিনাক্সের মধ্যে হার্ড ড্রাইভকে ইয়ে করে নিতে হতো, মাউন্ট করে নিতে হতো। মাউন্ট করে নেওয়ার পরে তারপরে সি ড্রাইভে ঢুকে বহুত তুমি ক্লিক করে সেই জায়গাগুলোতে টার্মিনাল খুলে কাজ করতে পারো। সো ওটা বেশ ভালো সিস্টেম করছে, এখন এটা বেশ অ্যাডভান্স হচ্ছে, মানে লিনাক্স ওরা খুবই প্রগ্রেসিভ কাজ করতেছে ভালোভাবে। সো এখানে আমাদের একটা ইনস্টলেশন হচ্ছে। আমি সেকেন্ড যে জিনিসটা তোমাদেরকে দেখা যাচ্ছে না, আমাদের একটু সময় চলে যাচ্ছে তো কুইক, সেটা হচ্ছে গিয়ে প্যারট OS। সো প্যারট হচ্ছে গিয়ে তোমার এটাও একটা অপারেটিং সিস্টেম, ওই উবুন্টুর মতনই। সো প্যারট সিকিউরিটি, এখানে তোমার স্যার আপনি কি স্ক্রিন ওপেন করেছেন? দেখা যাচ্ছে না? আমার ইয়েটা কি চলে গেছে? অনেক আগ থেকেই দেখা যাচ্ছে বাবা। না, আমি আগে দেখাচ্ছিলাম না, এই স্ক্রিনে দেখাচ্ছিলাম না, জন্য মনে চলে গেছে। আমি তো বেশিরভাগ সময় লিখতেছিলাম বোর্ডের মধ্যে। উইন্ডো এন্টার স্ক্রিনে দিই। সো এখানে যে parrotsecurity.org, এটাতে গেলে বেসিক্যালি তোমার
এখানে প্যারোটের অপারেটিং সিস্টেমটাকে ইউজ করা যায়। এটা বেসিক্যালি লিনাক্সের মতনই। এটা সুবিধা হচ্ছে যে এখানে অনেক প্যারোট 7.2 ইজ আউট, অনেক টুলগুলা কি অলরেডি এটার মধ্যে ইনস্টল করাই থাকে, ঠিক আছে। প্যারোটে 7.2টাকে আউট করছে। আমরা এটার ডাউনলোডে যদি যাই, এই যে সিকিউরিটির ভার্সনটা নিতে হবে এবং এটার ডিরেক্ট ডাউনলোড সিকিউরিটি টরেন্টের আছে। সো এখানে যে ওভার কথা বলছিলাম, ওভা দেখো সবগুলা থেকে সাইজে বড়। এটার সুবিধা হচ্ছে কি যে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারো। সো এটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম, এটা আমার ডাউনলোড ফোল্ডারে থাকার কথা। স্যার রেড হ্যাটটাও অনেক বড়, এটা 13 জিবি নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ইউটিএম অ্যাপ দেখাচ্ছে প্যারট লিখে। কি ডাউনলোড ফোল্ডার, এই যে এটা হচ্ছে ইউটিএম এর, তাই না? এখন যে জিনিসটা তোমাদের দেখতে মজা লাগবে সেটা হচ্ছে গিয়ে, আমি যদি ইউটিএম এর মধ্যে এটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটাতে ক্লিক করি, এটা কিন্তু কোনো ইনস্টলেশন লাগতেছে না। ওভাতে সুবিধা হচ্ছে গিয়ে যে ও নিজেই জাস্ট ডিসপ্লে ইজ নট অ্যাক্টিভ, কেন অ্যাক্টিভ না? একটু বন্ধ করি, আসতেছে বাট এটা মনে অনেক বেশি রিসোর্স। ডিফল্ট disk is almost full. দেখো এটা জাস্ট ইনস্টলেশন হয়ে গেছে, হ্যাঁ। এবং এটা সুবিধা কি তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছিলাম, এটা কি ভিউটাকে কি স্যার স্ক্রিন শেয়ার মেবি অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এটা হচ্ছে গুগলের সমস্যা। গুগল হচ্ছে গিয়ে সব ওপেন এআই ক্লাউডের কাছ থেকে ধরা খেয়ে ওদের সবকিছুর অবস্থা খারাপ। এই যে প্যারোটের এখানে দেখো যে তোমাদের এখানে স্টার্টের এখানে গেলে এখানে পেন টেস্টিং একটা আছে, এখানে সব ধরনের মোস্ট ইউজ টুল, বার্ড স্যুট আছে, কাইডো আছে, মাল্টিগো আছে, সব অ্যাপ্লিকেশনগুলো ওরা সুন্দর করে এখানে রেখে দিচ্ছে। তারপর ইনফরমেশন গ্যাদারিং এর জন্য ডিএনএস অ্যানালাইসিস, তো সেটার জন্য যে টুলগুলো আছে, আর তোমার কোনো টুল ওই ধরে ধরে ইনস্টল করা লাগবে না, আমাদের ইনস্টলেশনের জন্য অনেক সময় যায়। এবং এটাতে সুবিধা হচ্ছে কি যে তোমার যে ইয়েগুলো আছে, এটার নাম কি বলে, এখনো স্ক্রিনের ওটা কি কাজ করতেছে? কমান্ড টার্মিনাল গুলাতে হচ্ছে গিয়ে সুডো সু দিয়ে আমরা রুটের মধ্যে ঢুকে গেলাম। এখান থেকে আমরা ওই আপগ্রেড দিলে সমানে আপগ্রেড হয়ে যাবে এবং অনেক সফটওয়্যার অটোমেটিক আপডেট হয়ে যাবে। ভিএস কোড আছে, অনেক কিছু বিল্ট ইন আছে আর কি, যেগুলোতে হচ্ছে কি তোমার একজন সিকিউরিটি এক্সপার্টের জন্য এটা খুব ভালো একটা মানে অপারেটিং সিস্টেম।
সো প্যারটের মধ্যে আমরা বেশ কিছু কাজ করব, অনেকগুলা প্যারটের টিউটোরিয়াল বা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল দেওয়া হবে যেগুলো হচ্ছে প্যারট বেসড। সো ওগুলা তোমরা প্যারটের মধ্যে কাজ করতে পারবা। সো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে প্যারটের এটাকে ইনস্টল করে নেওয়ার জন্য। হ্যাঁ, সো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। আমাদের আজকে যা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে ভার্চুয়াল ল্যাবটাকে আমরা কিভাবে সেট আপ করবো। এর মধ্যে আমাদের কালি লিনাক্স এবং প্যারট এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। প্যারটটাকে হচ্ছে গিয়ে তোমরা আচ্ছা এটাকে আমরা একটু শাটডাউন দেই। প্যারট আপডেট বলতেছে সাথে সাথে করে নেওয়ার জন্য, বাট আমরা এটাকে একটু শাটডাউন দিতে চাই। শাটডাউনের অপশনটা কোন জায়গায় চলে গেছে? স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? এখনই নিব এখনই। তোমাদের অ্যাটেন্ডেন্সটা তো মনে হয়, আচ্ছা এটা একটা সমস্যা, তোমাদের তো ক্লাসের ইয়েটা খোলা হয়নি তাই না? আর এখন যেহেতু 5টা 5:30 বেজে গেছে, 5টার মতন বেজে গেছে, তাহলে খাতায় লিখে রাখবো স্যার। হ্যাঁ কি বলতেছে জানো? স্যার বিভাগ খাতায় লিখে রাখবে কিনা এটা বলছি। খাতায় লিখে রাখবা বিভা? খাতায় লিখে না রেখে এখানে সবাই ইয়ে চলে গেল আবার। এখানে সবাই অ্যাটেন্ডেন্সটা দিতে পারো না নাকি? স্যার আমরা তোমার কি নেট চ্যাট ইস্যু বক্সে আছে। দিব? চ্যাট বক্সে দিলে তো এই ক্লাসের পরে তো চলে যাবে। ওই জুমে একটা সুবিধা আছে। হ্যাঁ, যারা যারা আছে তাদের আইডিটা আমি খাতায় লিখে রাখবো স্যার, দেন হচ্ছে আমি আপনাকে দিব। হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে দিও তাহলে যারা যারা জি আছে স্যার, সবারটা। স্ক্রিনশট আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এটাকে একটু বন্ধ করি। এটাকে বন্ধ করার পরে এইটার দাঁড়াও একটু শেয়ার স্ক্রিনটা করে একটা জিনিস লাস্ট দেখাই দিই। এইটার মধ্যে আমরা তো ওভা ইউজ করছিলাম, এখানে একটু এডিটে যেতে হবে। যেটা হচ্ছে সিস্টেমের মধ্যে দেখো এটাকে 8 মেগাবাইটের মতো মেমোরি নিয়ে বসে আছে। ও ডিফল্ট নিয়ে কিন্তু অনেক কিছু নিয়ে বসে থাকবে। ওটাকে ওভাতে রান করানোর আগে তোমরা এটাকে একটু তো ধরো 1 জিবি মেমোরি, তারপরে 8 কোরের জায়গায় একটু কমাই নিবা 3 কোর এই করে। আচ্ছা ফোর্স মাল্টিকোর করতে পারে, সমস্যা নেই, সেভ দিয়ে দাও। আর হচ্ছে আরেকটা জিনিস স্পেস, নাহলে স্পেস একটা বিগ ইস্যু তৈরি করবে। নেটওয়ার্ক সাউন্ড শেয়ারিং সিস্টেম, ARM আর্কিটেকচার, ক্যাশ, সিপিইউ পোর্টস দেওয়া আছে, QNAME, সিস্টেমের মধ্যে হার্ড ড্রাইভের কতটুকু জায়গা নিচ্ছে এটা? এটা মনে হচ্ছে কি যে যতটুকু আমি ইউজ করতে চাই সেভাবে জিট ক্যাশে হিসেবে ইউজ করতেছে, বাট डिस्क इमेज ये 12 জিবি, ইটস ফাইন। আচ্ছা একটু সেফ থাকলো। এটা এখন পরের বার রান করলে এটা বেশ ফাস্ট, আরো ফাস্ট ইয়েতে হবে। ইভেন আমি দুইটা ইয়ে হিসেবে ইউজ করতে পারবো, মানে সেপারেটলি পাশাপাশি দুইটা কালি লিনাক্স তারপরে প্যারট দুইটাকে ইউজ করে করতে পারবো। সো
মোটামুটি আমরা এই এনভায়রনমেন্ট গুলার মধ্যেই আমাদের টুলগুলাকে নিয়ে কাজ করব। আরেকটা জিনিস তোমাদেরকে বলে যে এটা তোমাদের একটা মানে কি বলবো, খুব ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচ হবে। সেটা হচ্ছে গিয়ে যে এআই ইউজ করা। সো এই যে আমরা WSL এর সরি CH এর কথা বললাম, CH এর ভার্সন 13 এর মধ্যে কিন্তু এআই এর ব্যাপারটা আছে। সো এথিক্যাল হ্যাকিং এখন এআই এর কারণে অনেক এফিশিয়েন্ট হয়েছে। মানে তুমি বিশ্বাস করলে মানে কল্পনা করতে পারবো না যে এখন একজন হ্যাকার চাইলে যে এই কাজটা করতে পারে তার কম্পিউটারের মধ্যে বা তার ভার্চুয়াল মেশিনের মধ্যে যতগুলা টুল আছে এথিক্যাল হ্যাকিং এর, সবগুলা টুলকে ইউটিলাইজ করে স্টেপ বাই স্টেপ কিভাবে ফুটপ্রিন্টিং করবে, কিভাবে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করবে, সেগুলো স্টেপ বাই স্টেপ অটোমেট করে জাস্ট ঘুমাতে চলে যেতে পারে। সারা রাত ধরে ওই অটোমেশন এজেন্টরা কাজ করবে, ওই কাজ করে সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে ওকে জাস্ট দিয়ে দিবে। সো এরকম জিনিসটা যারা মানে এখন শিখতে চাওয়াটা আর কি খুব জরুরি, যেহেতু ক্লড, তারপরে গ্রক ওপেন এআই। সো ওপেন এআই যে জিনিসটা আমরা ইউজ করব এই কালি লিনাক্সের মধ্যে আমরা ইনস্টল করে সেটাকে, আমার একটা পেইড অ্যাকাউন্ট আছে ওপেন এআই এর। সো সেখানের মাধ্যমে আমি ওপেন এআই বা চ্যাট জিপিটি এলএলএমটাকে ইউজ করতে পারি। তোমাদের টাস্ক থাকবে যে তোমরা যেহেতু হয়তোবা একটু ইকোনমিক ওয়েতে ইউজ করতে চাও, তোমরা ফ্রি যেই এলএলএম গুলো আছে সেগুলোর সাথে কি শেল জিপিটি কে লিংক আপ করতে পারবে। যেমন গ্রকের সাথে করা যায় যে আমি জানি, আমার মাস্টার্সের একটা স্টুডেন্ট, আমি যখন ওপেন এআই করতেছিলাম, যদিও ওপেন এআই এর প্রম্পটিং গুলা বেটার হয়েছে, বেটার রেজাল্ট দিছে। সো তোমাদের সাথে আমি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে যে গ্রকের সাথে ইন্টিগ্রেট করা অথবা ক্লডের সাথে ইন্টিগ্রেট করা যদি পসিবল হয়, এসজিপিটির সাথে শেল জিপিটি হচ্ছে ওই শেল কমান্ডগুলো আমরা যখন দিব প্রম্পটের মতন করে, আমরা চ্যাট জিপিটিকে যেভাবে প্রম্পট করি ওই ওকেও প্রম্পট করতে পারবো যে তুমি আমার এই মেশিনের মধ্যে ধরো শার্লক, তারপরে এনম্যাপ, এরকম টুলগুলো আছে, এগুলা দিয়ে তুমি স্টেপ বাই স্টেপ অমুক ওয়েব সার্ভারকে ফুড ইনফরমেশন কালেকশনের জন্য কিছু স্ক্রিপ্ট জেনারেট করে দেবে। ও সুন্দরভাবে স্ক্রিপ্ট জেনারেট করবে, ওটার জন্য একটা ড্যাশবোর্ড বানায়, রিপোর্ট সবকিছু করে দিতে পারবে। সো এরকম পাওয়ারফুল হয়ে যাচ্ছে মানে এআই এর মাধ্যমে এথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং। সো এই জিনিসটার ফিলটা তোমাদেরকে আমি এই ক্লাসের মাধ্যমে বা ল্যাবের মাধ্যমে দিতে চাই। সো নেক্সট ক্লাসে আমরা এসজিপিটি নিয়েও একটু কাজ করব। এই তো ইন্টারেস্টিং হবে জিনিসগুলো। হ্যাঁ, সো তোমাদের সাপোর্টটা দরকার। যা আছে সেভাবে দেখাই দিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে তোমাদের ইন্টারেস্টের উপরে। তো এই উইকে অ্যাসাইনমেন্টের মধ্যে ভার্চুয়াল মেশিনের স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন শেষ, বেড়ে যাবে। তো ওইটা আর হচ্ছে গিয়ে লিনাক্সের 60 কমান্ড আমাদের লিনাক্স মেশিনকে অপারেট করার জন্য লাগবে। সো ওই 60 কমান্ডটা তোমাদের সবার ইয়ে থাকবে। ওটা একটা ইউটিউব ভিডিও, ওই ভিডিওতে ওই ভদ্রলোক ভরভর করে অনেকগুলা কমান্ড বলে এবং দেখায় প্রত্যেকটা কি কাজ সেগুলো বলে। তো সেটাই তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। সো কালি লিনাক্স ইনস্টল করে ওই লিনাক্সের মধ্যে তোমরা ওই কমান্ডগুলোকে রান করবে। সো ওই রান করে ওটারই একটা স্ক্রিনশট বা একটা টেক্সট ফাইলের মধ্যে কমান্ডগুলোকে হিস্ট্রি কমান্ড দিয়ে কপি করে ওটাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবে। সো ওইটার প্রসেসটা দেওয়া হবে আর কি, যদিও অলরেডি একটা দেওয়া আছে, বাট ওটা তোমার তো এক্সপায়ার্ড, তোমরা এটাকে ইউজ করতে পারবে না। সো ওটা দেখতেও পারতেছো না মনে হয় এখন, বাট আমি ওটাকে এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ডেডলাইন কি এই উইকে নাকি ঈদের পরে? নেক্সট ক্লাসের মধ্যে
নেক্সট ক্লাসে কি ঈদের পর শুরু হয়ে যাবে? ক্লাসে তো আমাদের 23 তারিখ পরে শনিবার 23 তারিখ সরি স্যার বন্ধ তখন 26 26 না 24 পরে আর কি 26 তারিখ থেকে ছুটি। ক্যালেন্ডারে কবে ছুটি দেওয়া? স্যার 24 তারিখ 25 তার মানে আমাদের 23 থেকে আমাদের বন্ধ। 24 তারিখ ক্লাস হয়ে মানে বন্ধ, 25 তারিখ থেকে ছুটি, এরকম কিছু হবে। স্যার আমাদের মেল আচ্ছা দিয়েছে 23 তারিখ থেকে বন্ধ স্যার, হ্যাঁ আমাদের কি মেল 23 তারিখ দিয়েছে থেকে বন্ধ স্যার। স্যার আমাদের মেইল দিয়েছি। স্যার ক্লাস 23 তারিখ থেকে, আর একাডেমিক অ্যাক্টিভিটি আচ্ছা, তো আমরা 2-3 ক্লাস মানে অফিসে আসবো, তোমরাও একটু কাজ করো, অসুবিধা নেই। জমা দিবা, ওটা তো জমা দিবা, ওটা পরের দিন আমরা হয়তো সাবজেক্টটা কি বিএলসি তে করব? হ্যাঁ বিএলসি স্যার ওখানে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, মানে কি করতে হবে না হবে? হ্যাঁ দেওয়া হবে। আমি বললাম তো এই ক্লাসের পরে আমি তোমাদেরকে ওটাই ওয়ার্কে মানে এটা নাম কি বলে, সিআররা আমাকে পোক করবে, স্যার দেন নাই এটা। ওকে, সো এটা আমি জমা নিব তারপরের উইকে, অর্থাৎ ঈদের পরে বন্ধ হয়ে আসার পরে ওই সময় যে জমা নিব তোমাদের কাছ থেকে। সো এটা নিয়ে ভয় নেই, ওখানে কারো লেট সাবমিশন লেখা হবে না, ঠিকভাবে করে দিলে গুডই লেখা হবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার তার মানে শুধু এসএস গুলা ডক ফাইলে করে ওটা জমা দিয়ে দিব শুধু আপনাকে? হ্যাঁ স্ক্রিনশট দিবে, যে প্রত্যেকটারই মানে একটু মিডিয়াম আকারের উইন্ডো নিয়ে ওইখানে স্ক্রিনশট গুলা করে স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলবে, এই স্টেপের পরে এই স্টেপ, ওখানে মাঝখানে স্ক্রিনশট গুলা দিবে, দেওয়ার পরে ইয়ে করবে। আর কমান্ড গুলা প্র্যাকটিস যেগুলো সেগুলা স্ক্রিনশট দিয়েও দিতে পারো, অথবা ওই যেটা বললাম হিস্ট্রি লিখলে সবগুলা কমান্ড তুমি যে প্র্যাকটিস করছো সেগুলা দেখাবে, সেটাকে একটা ফাইলের মধ্যে পাইপ আউট করে নিলে সেটা তুমি জমা দিতে পারো টেক্সট ফাইলের মধ্যে। আর স্ক্রিনশট গুলো দেখাবে, কারণ ওখানে তোমার ইউজার নেমটা দেখা যাবে, তো শুধু ওই পাইপ আউট কমান্ডটা দিলে হবে না, স্ক্রিনশটও দেখাতে হবে যে কমান্ডগুলো প্র্যাকটিস করছো। নাহলে ওই যে সবাই অনেকে যেটা করে, একজন করে তো বাকিরা কপি করে একটা। স্যার কভার পেজটা কি আমরা অ্যাসাইনমেন্ট অন দিব নাকি? অ্যাসাইনমেন্ট 1 ওকে স্যার, উইক 1 এরকম। ওকে স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার। আর যদি কোশ্চেন না থাকে তোমাদেরকে আর আটকে না রাখি, আজকে অনেক লম্বা ক্লাস করলাম, প্রতিদিনই প্রতি ইয়েতেই হবে মোটামুটি। আর তোমাদের A2 এর যারা আছো, A2 এর কেউ আছো? পালিয়ে গেছে নাকি? কে আছে? নূরা আলম সিদ্দিকী। আচ্ছা হ্যাঁ, তুমি যে কাজটা করবে যে তোমার গ্রুপে তোমার সিআর কে ঠিক হয় না স্যার, এখনো ঠিক হয়নি। আচ্ছা সিআর যেই হোক, ওদের মতন মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিবে। আর মোস্ট লাইকলি আমি যেটা টের পাচ্ছিলাম যে সম্ভবত কেউ না কেউ এখানে ক্লাস রেকর্ড করতেছে। আমি ক্লাস রেকর্ড করতে ভুলে গেছি, আমাকে কেউ মনে করে দাও নেই, আর আমি দৌড়ের উপর ছিলাম মাঝখানে। স্যার আমি করেছি, বাট আমার নেট ইস্যু ছিল হলে স্যার, এর জন্য অনেকের প্রবলেম হতে পারে স্যার। হতে পারে, ওগুলা টেকনিক্যাল কিছু ইস্যু থাকলে মেইন জিনিসটা বুঝতে পারলেই হলো, সমস্যা নেই। তুমি তাহলে একটু A2 গ্রুপকে একটু শেয়ার করে দিও, তো তাহলে আমি, কারণ প্রথম ক্লাসটা তো হচ্ছে গিয়ে ওবি বোঝানো প্লাস হচ্ছে ভার্চুয়াল মেশিন এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করা, এটাতে খুব বেশি টেকনিক্যাল কাজ, মিস হওয়ার কিছু নাই। তোমার রেকর্ডিংটা ওদেরকে দিয়ে দিলে ওরা দেখে এই উইকের অ্যাসাইনমেন্টটা করে ফেললো আর কি। এটা মানে বড় ধরনের কোনো চ্যালেঞ্জিং কোনো টাস্ক না, তো এটা আর কি ওদেরকে দিয়ে দিও, ওদের গ্রুপে দিয়ে দিলে ওরা ওখান থেকে দেখে নেবে আর কি। আর আমাকে একটু শেয়ার করে দিও, আমি তাহলে এটা যদি তুমি ওদের শেয়ার করে দিও। স্যার আমি বিভাগকে শেয়ার করে দেব না, বিভাগ আপনাকে এবং যাদেরকে হ্যাঁ আমি তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা শেয়ার করে দেব, শেয়ার করে দিলে ওরা ওখান থেকে দেখে নিল। আর A2 গ্রুপকে আমি বলবো যে তোমরা একটু রুটিন কমিটির সাথে কথা বলে নাও, কারণ তোমাদের
3 ঘন্টার ক্লাস যেটা, সেটা আমি আমার রুটিনের মধ্যে দেখতে পাচ্ছি না। তোমরাও কি পাচ্ছ কিনা জানি না, না দেখতে পারার কথা। সো A2 গ্রুপের রুটিনটা যাতে ওনারা এই শুক্রবারের আপডেটের মধ্যে ফিক্স করে ফেলে, তাতে আমরা তোমাদের ক্লাস তোমাদেরকে কখন পাবো সেটা আমি একটু জেনে নিতে পারি, সেভাবে তোমাদেরকে আমি মানে ক্লাসগুলোকে হ্যান্ডেল করবো।